আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতেই পাচ্ছ আজকের চ্যাপ্টারটা তোমাদের সবারই প্রিয় চ্যাপ্টার বলতে পারো। সেটা হচ্ছে জৈব যৌগ, সেকেন্ড পেপারের অধ্যায় 2। এখন আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে সবার একটু জল্পনা কল্পনা থাকে। কেমন জল্পনা কল্পনা থাকে? যে ভাইয়া আমরা জানি চ্যাপ্টারটা অনেক কঠিন। ওকে, আমরা জানি এই চ্যাপ্টারটাতে হচ্ছে অনেক এক্সেপশন আছে। এটা বুঝি না, ওইটা বুঝি না, এত মেকানিজম কিভাবে পড়বো, কি পড়বো না পড়বো, কোয়েশ্চেন সলভ বুঝি না, কিভাবে কি বুঝি না, বা মানে কোয়েশ্চেনটাই ধরতে পারি না। আচ্ছা, ঠিক আছে। সো এটা আসলে কমন প্রবলেম, সবার মধ্যে এটা কমন প্রবলেম। তো একটা ছোট্ট বিষয় কি, আমরা যদি শেখার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তো এজন্যই আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করার, যে জিনিসটা যাতে আমরা বুঝে বুঝে শিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ছোট্ট বিষয় আছে এখানে। জৈব যৌগ আমরা যখন পড়ি বা জৈব রসায়ন নিয়ে আমরা যখন পড়ি, আমাদের না ম্যাক্সিমামেরই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা আইডিয়া থাকে না। যে কোনো পড়া শুরু করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া করে নিই, তাহলে আমাদের পড়তে যেমন একটু আনন্দ পাবো, অনেক কিছু জানতেও পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো চলো আমরা শুরু করে দেই। আজকে ভাইয়া তোমাদের সাথে আছি, ভাইয়ার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন রোজান। একটা মিনিট। সাজ্জাদ হোসেন রোজান ভাইয়া হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, বুয়েট থেকে। ওকে, সো আমরা হচ্ছে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত লেকচার দিকে শুরু করবো। আগে আমরা দেখবো যে জৈব রসায়নে আমরা তো এই চ্যাপ্টারটাকে টোটাল 11টা ভাগে ভাগ করেছি। এখন প্রত্যেকটা লেকচারে, যেমন আজকে লেকচার 1 পড়বো, এরকম আরো মানে টোটাল 11টা লেকচার আছে। তো আজকে লেকচারে আমরা কি পড়বো বা ওভারঅল আমরা কি কি পড়বো, এগুলো সবকিছু আজকে লেখা আছে। তো লাস্ট একটু দেখি। তো দেখো, আমরা এটাকে অনেকভাবে ভাগ করে নিছি, অনেক টাইপে, কোশ্চেন আকারে আর কি। তো প্রথম টাইপে আমরা কি কি পড়বো, সেটা হচ্ছে জৈব যৌগের ভূমিকা, সংকরায়ন, শ্রেণীবিন্যাস। সেকেন্ড টাইপে হচ্ছে কার্যকরীমূলক, সমগোত্র শ্রেণী, জৈব যৌগের বিভিন্ন মানে বিক্রিয়ার শ্রেণী বিভাগ। মানে এই দুইটা টপিক হচ্ছে আমরা আজকে পড়বো। এছাড়াও আরো কি কি টপিক আছে এগুলো একটু দেখি। জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানতা, তারপর ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, SN1 SN2 বিক্রিয়া, জৈব যৌগের বিভাজন, অ্যারোমেটিসিটি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, নকিং ও অক্টেন নাম্বার। হ্যাঁ, এটা টাইপ 7। তারপর হচ্ছে বেনজিন এবং ওর জাতক, অর্থপ্যারা, মেটা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী, কতিপয় জৈব যৌগ মানে গুরুত্বপূর্ণ যৌগের সংকেত, টিএনটি এবং টিএনটির যে আমরা ডেটোনেশন বলি সেটা সবকিছুই। সাথে হচ্ছে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড এবং অ্যাসিডের জাতক ও অ্যামিন, এবং সর্বশেষ টাইপ হচ্ছে 12 নম্বর, হ্যালো অ্যালকেন ও ব্রিগনান বিকারক। মানে এই 12টা টাইপকে আমরা 11টা লেকচারে ভাগ করে নিয়েছি, যাতে আমাদের সবারই পড়তে এবং বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, সো এরপর আমরা যদি একটু সামনে যাই, আজকে আমরা যে লেকচারটা পড়বো সেটা একটু দেখতেছি। সেটা হচ্ছে টাইপ 1 এন্ড 2, যেটা ভাই ইতিমধ্যে বলে দিয়েছে তোমাদেরকে। সেটা হচ্ছে জৈব যৌগের ভূমিকা, সংকরায়ন ও শ্রেণীবিন্যাস, এবং টাইপ 2 হচ্ছে কার্যকরীমূলক ও সমগোত্র শ্রেণী ও জৈব যৌগের বিক্রিয়া শ্রেণী বিভাগ। আচ্ছা, আমরা মাস্টার ক্লাসে এমন ভাবে সাজিয়েছি যেন আমরা ছোট ছোট সাব টপিক গুলা পড়ে তার কি কি কোশ্চেন আসছে সেগুলো একদম ধারাবাহিকভাবে আছে, যাতে টপিক পরে কোশ্চেন সলভ করতে পারি, টপিক পরে কোশ্চেন সলভ করতে পারি, তোমাদের জন্য সুবিধা হয়। ওকে, সো দেখি আমাদের টাইপ 1 কেমন টাইপের কোশ্চেন আসছে। টাইপ 1 হচ্ছে জৈব যৌগের ভূমিকা, সংকরায়ন ও শ্রেণীবিন্যাস। দেখতে পাচ্ছ এমসিকিউতে, যেটা একদম রিসেন্ট, ঢাকা ইউনিভার্সিটির 22-23 একদম রিসেন্ট এই কোশ্চেনটা তো আসছেই। সাথে দেখো জিএসটি বলো, এগ্রিগুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো কতবার করে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, অনেকবার করে কিন্তু কোশ্চেনগুলো আসছে, এবং এজন্য এটার গুরুত্বকে 3 স্টার দেওয়া যায়। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে একদম বেসিক। বেসিক থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, আর এই বেসিকটা না জানলে তো আমরা সামনে আগাতে পারবো না। সো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সো এই তো অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়বো। এখন কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের সূচনা। ওকে, তো এই জৈব যৌগ নিয়ে সবাই অনেক কাজ করা বা বিক্রিয়া করা বা পরীক্ষা করার চেষ্টা করেছেন। অনেক ধরনের বিক্রিয়া, অনেক বিজ্ঞানীর দিন রাত নিরলস পরিশ্রম করেছেন। তার মধ্যে 2জন বিজ্ঞানীর নাম আমরা মানে স্পেসিফিক্যালি বলতে আগ্রহ বোধ করি। হ্যাঁ, বা তাদের নিয়ে কিছু ব্যাখ্যা রয়েছে আর কি। হ্যাঁ, যেমন আমাদের প্রথম এই বিজ্ঞানী আমরা যাকে দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে বার্জেলিয়াস। আচ্ছা, ভাইয়া নামটা লিখে দিচ্ছি, উনি হচ্ছে বার্জেলিয়াস। ওকে, তো আমরা সবাই খুব কম বেশি জানি যে বার্জেলিয়াস কি করেছিলেন। তো আমরা যদি এই জিনিস সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া নিতে চাই, যে বার্জেলিয়াস হচ্ছে প্রাণ শক্তি মতবাদ দিয়েছিলেন। হ্যাঁ, 1809 সালে বার্জিলিয়াস 1809 সালে প্রাণ শক্তি মতবাদ
প্রাণ শক্তি মতবাদ দিয়েছিলেন। ইংলিশে এটাকে আমরা বলি ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি দিয়েছিলেন। উনার থিওরি অনুযায়ী যে যত ধরনের লিভিং এলিমেন্ট আছে, মানে যারা জীবিত, এরকম জীবিতদের কাছ থেকে যেসব যৌগকে এক্সট্রাক্ট করা যায় বা বের করে আনা যায়, সেই সব যৌগগুলোকে আমরা শুধুমাত্র জৈব যৌগ বলবো। এবং জীবিত ছাড়া জৈব যৌগকে এক্সট্রাক্ট করা যায় না বা তৈরি করা যায় না। এবং অজীব দেহ থেকে তো জৈব যৌগ পাওয়ার প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে ওনার প্রাণশক্তি মতবাদের অংশ। কিন্তু উনি এটার ব্যাখ্যা দিতে পারেন নাই, বা একটা সুস্পষ্ট যে ব্যাখ্যা বলি আমরা, এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। তো এটার পরেও অনেক বিজ্ঞানী কাজ করতেছেন, অনেক বিক্রিয়া, তারপর অনেক ধরনের রিয়াকশন, সবকিছু চলতেছে। এরপর যার কথা আমরা বলবো, খুব ভালো মতোই বলতে চাই, ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ওলার, তাই না? ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ওলার। হ্যাঁ, আমরা মানে ওহলার লিখবো, তো এটার ইংলিশ এভাবে লিখি আমরা, ফ্রেডরিক ওলার, ঠিক আছে? আচ্ছা, এই ফ্রেডরিক ওলার 1828 সালে উনি কি করেছেন? উনি একটা বিক্রিয়া করেছেন যেটাকে আমরা বলি ওহলার সিনথেসিস। ওহলার সিনথেসিস। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ওহলার সিনথেসিস জিনিসটা কি? আচ্ছা, ওহলার সিনথেসিস হচ্ছে যে সংশ্লেষণ। সিনথেসিস মানে সংশ্লেষণ। ওহলার সিনথেসিস মানে ওহলার একটা সংশ্লেষণ করেছেন বা একটা বিক্রিয়া করেছেন। বিক্রিয়াটা কি আসলে? হ্যাঁ, উনি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেছেন। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেছেন। এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওহলার সিনথেসিস। আচ্ছা, এখন এখানে কয়েকটা প্রসঙ্গ থাকে, ছোটখাটো কয়েকটা প্রসঙ্গ থাকে। প্রথম কথা, এই বিক্রিয়াটা আসলে কি? এই বিক্রিয়া থেকে কি বের হলো আসলে? হ্যাঁ, রেজাল্টটা কি? সেটা হচ্ছে এই যৌগটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব যৌগ। এটা হচ্ছে একটা অজৈব যৌগ, ঠিক আছে? এটা একটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে ভাই আপনি দেখে কিভাবে বুঝলেন কোনটা জৈব যৌগ আর কোনটা অজৈব যৌগ? আচ্ছা, ভালো, ভেরি গুড একটা কোশ্চেন। তাহলে জৈব যৌগ হতে হলে অবশ্যই একটা নির্দেশক কিছু একটা লাগে, একটা ভাইটাল কিছু একটা লাগে। সেই ভাইটাল জিনিসটাকে আমরা বলি কার্যকরী মূলক। সেই জিনিসটাকে আমরা বলতেছি ভাইয়া কি? কার্যকরী মূলক, তাই না? কার্যকরী মূলক। আচ্ছা, তো এখানে যে কার্যকরী মূলকটা আছে সেটা হচ্ছে এই মূলকটা, কার্বনিল মূলক। কার্বনিল মূলকটা এখানে কার্যকরী মূলক হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এরকম ইনঅর্গানিক কম্পাউন্ড যারা আরো কে কে আছে একটু বলি, তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা বলবো। এরকম আরো দুইটা ইনঅর্গানিক কম্পাউন্ড আছে যেটা নিয়ে প্রশ্ন আসে অনেক বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, আরেকটা হচ্ছে কার্বন ডাইসালফাইড। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো জৈব যৌগ না কার্বন থাকার পরেও। এখন ভাই একটা কথা বললাম, কার্বন থাকার পরেও জৈব যৌগ না, তার মানে কার্বন থাকলে কি জৈব যৌগ? এরকম কোনো মতবাদ আছে? জৈব যৌগের ভিত্তি মৌল হচ্ছে কার্বন। জৈব যৌগের ভিত্তি মৌল হচ্ছে কার্বন, স্পেসিফিক্যালি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এর মধ্যে কার্বন আছে, এর মধ্যে কার্বন আছে, এর মধ্যেও কার্বন আছে, এখানে তো হাইড্রোজেনও আছে। স্টিল এই দুইটা ইনঅর্গানিক কম্পাউন্ড। কেন জানো? ছোট্ট একটা উত্তর দিই। প্রথম কথা, এটা একটা অজৈব যৌগ কারণ হচ্ছে এটা একটা অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড। হ্যাঁ, সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, HCN, এটা কিন্তু একটা অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড হতে হলে, জৈব অ্যাসিড হতে হলে তোমার COOH কার্যকরী মূলক লাগে। এখানে COOH কার্যকরী মূলক নাই। এখন ছোট্ট করে যারা পড়ছি তারা কিন্তু এটা কোশ্চেন করে ফেলবো, ভাইয়া জৈব যৌগের মধ্যে কি এমন কোনো অ্যাসিড নাই যেটাতে COOH নাই? আছে, একটা অ্যাসিড আছে, কার্বলিক অ্যাসিড। ওকে, তো এটাও একটু ভাইয়া লিখে দিই। জৈব যৌগের মধ্যে একটা অ্যাসিড আছে, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। তোমরা কি জানো কার্বলিক অ্যাসিড কোনটা? ফেনল। ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড। দেখো সংকেতটা দেখো, OH, এটাকে বলা হয় কার্বলিক অ্যাসিড। এখানে কিন্তু COOH নাই, তারপরে এটা অ্যাসিড। কিন্তু ভাইয়া OH থাকলে তো ক্ষার হয়। এবার একটা মজার জিনিস বলি, এটা আস্তে আস্তে আমরা শিখবো। একটা হিন্ট দেই, এখানে রেজোনেন্সের কারণে, শব্দগুলো শুনে রাখো, আস্তে আস্তে আমরা পড়বো, সব থাকবে। এই যে প্রশ্নগুলো জন্ম দিচ্ছি যাতে ইন্টারেস্ট পাও, সামনে আমরা এটা সলভ করব। রেজোনেন্সের কারণে এইটুকের মধ্যে না বেশি একটা ইলেকট্রনের ট্রান্সফার হতে থাকে, এদিকে ও হয়ে যায় লেফট ওভার, ওকে ফালায় রাখে।
তাহলে ওকে ত্যাগ করা ইজি, হাইড্রোজেনকে যে ত্যাগ করে সে কি হয়, অ্যাসিড। এজন্য এখানে OH থাকলো, এখানে শুধু H-টাকে ত্যাগ করতে পারে, তার মানে ও একটা অ্যাসিড। COOH না থাকার পরেও এই বেটা কি হিসেবে কাজ করলো, অ্যাসিড হিসেবে কাজ করলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল পাইলা যে HCN কেন অ্যাসিড, মানে অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা কিন্তু জৈব যৌগ না কেন, COOH মূলকটা নাই। আর একটা ব্যতিক্রম আছে, এই যে এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটাই আসলে ফেনল। হ্যাঁ, এটাই আসলে ফেনল। তো তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম আর কি, হ্যাঁ, বা হাইড্রোক্সি বেঞ্জিন যেটাই বলো। এবার আসি কার্বন ডাইসালফাইড। কার্বন আছে বাট তারপর জৈব যৌগ না। এটাকে মানে বলেই দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে একটা HAP। HAP হচ্ছে হ্যাজার্ডাস এয়ার পলিউটেন্ট, মানে বাতাস দূষক, খুবই দুর্ধর্ষ একটা দূষক বাতাসের সে। হ্যাঁ, আবার এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে নন মিথেন, নন মিথেন ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। নন মিথেন ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা মানে হচ্ছে একটা ক্লাসিফাইড, নামে অর্গানিক কম্পাউন্ড না আসলে, মানে এটা আর কি বলা, মানে কার্বন যেহেতু আছে এই জন্য লিখছে, বাট এটা হচ্ছে একটা ক্লাসিফাইড অধাতুর সালফাইড। হ্যাঁ, অধাতুর সালফাইড, যেটা হচ্ছে একটা এয়ার পলিউটেন্ট, হ্যাঁ, দূষক। মানে এটাকে শর্ট এইভাবে লেখে NMVOC, এভাবে লেখে NMVOC। তো যাই হোক, তো এই দুইটার কথা আমরা একটু মনে রাখবো সবচেয়ে বেশি, যে ওরা কি, আর এটা তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিই, H দিয়ে বোঝায় হ্যাজার্ডাস, A দিয়ে বোঝায় এয়ার, P দিয়ে বোঝায় পলিউটেন্ট, এরকম কয়েকটা জিনিস। আচ্ছা, তাহলে ভাইয়া অনেকগুলা কথা বলছি, তাহলে একটু সাম আপ করি, কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করি, চলো একটু বুঝি। প্রথম কথা, ফ্রেডরিক ওলার 1828 সালে ওলার সিনথেসিস করেন যে বিক্রিয়াটা হচ্ছে একটা ইনঅর্গানিক বা অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন হয়েছে। দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটরকে ভাগ করে কে, মানে কোনটা দিয়ে আমরা বুঝি কে জৈব যৌগ কে অজৈব যৌগ, কার্যকরী মূলক দিয়ে আমরা বুঝি। আচ্ছা, ঠিক আছে। এখন কয়েকটা অজৈব যৌগের নাম বলো, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। হাইড্রোজেন সায়ানাইড, ও একটা অ্যাসিড, কিন্তু ওর মধ্যে COOH নাই। আবার COOH নাই এরকম জৈব যৌগ আছে একটা, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। কিভাবে কাজ করে বললাম, রেজোনেন্স বা কনজুগেশনের কারণে আস্তে আস্তে পড়াবো। এই অক্সিজেনটা বেঞ্জিনের সাথে রেজোনেট হতে থাকে, হাইড্রোজেনটা এখানে লেফট ওভার একা থাকা যায়, এটাকে ইজিলি মুক্ত করা যায়, আর যে হাইড্রোজেন মুক্ত করতে পারে সে অ্যাসিড, এই কারণে। এরপর থাকো কার্বন ডাই সালফাইড, যেটা অ্যাকচুয়ালি একটা উদ্দায়ীর মতো, যে ভোলাটাইল মানে উদ্দায়ী, বা এই জিনিসটা একটা মানে বায়ু দূষক, খুবই দুর্ধর্ষ বায়ু দূষক। এবং ও হচ্ছে একটা নন মেটাল বা কি বলবো অধাতুর সালফাইড। হ্যাঁ, ক্লাসিফাইড। ক্লাসিফাইড মানে হচ্ছে ওকে ওই ভাগে ভাগ করাই হয়েছে, ওর মধ্যে কোনো যোগাযোগের বৈশিষ্ট্যই নেই। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তাহলে এই দুটো যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে এই দুটাকে একটু স্টার মার্ক দিয়ে দিই। এগুলো আশা পরীক্ষা দেখবা, সামনে দেখবা। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট আছে আমার, আরেকটা পয়েন্ট আমি এখনো বলিনি, সেটা হচ্ছে অজৈব থেকে জৈব থেকে, মানে উনি জৈব যৌগ প্রস্তুত করে দিচ্ছেন। এখন বার্জেলিসের তথ্য মতে জৈব যৌগ পাওয়া যায় জীবদেহ থেকে, তাহলে অজৈব যৌগ পাওয়া যায় অবশ্যই অজীব থেকে। কিন্তু উনি তো প্রমাণ করে দিচ্ছেন যে সমস্ত অজীব থেকেও জৈব যৌগ আসলে পাওয়া যেতে পারে সঠিক বিক্রিয়া করলে। এজন্য ওনাকে বলা হয় জৈব যৌগের জনক, ওনাকে বলা হয় জৈব যৌগের জনক। তাহলে জৈব যৌগের জনককে উনি। উনি তাহলে কি কি করছে, উনি হচ্ছে এই যে একটু আগে আমরা বললাম ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ কার, বার্জেলিয়াসের, এটাকে উনি কেটে দিছে, যেটা একটা ভুয়া থিওরি, এই থিওরিতে হবে না। মানে উনি বলছে যে শুধু জীব দেহ থেকে যে যৌগ পাওয়া যায় সেটাই হচ্ছে জৈব যৌগ, আর অজীব দেহ থেকে জৈব যৌগ কি পাওয়া যাবে, যাবে না, এটা উনি বলছে। কিন্তু এটা হচ্ছে উনি ভুল প্রমাণ করে দিয়েছেন, যে আমরা মানে ওনার আরেকটা কথা ছিল যে জৈব যৌগ হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না। ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না, প্রস্তুত করা যায় না। উনি আর কি স্পেসিফিক্যালি এই কথাটা বলছিলেন যে এটা প্রকৃতি প্রদত্ত জিনিস, এটা প্রস্তুত করা যাবে না ল্যাবে। বাট উনি বলে দিচ্ছেন না, এটা তো ল্যাবেই করছে, এটা কিন্তু ল্যাবেই করছে। হ্যাঁ, ল্যাবেই করছে, তার মানে উনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন যে ল্যাবে এটা করা যায়। তার মানে এই কথাটার কি নাই, ভ্যালিডেশন নাই। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই যে আমরা জিনিসটা বললাম, উনি আসলে কি করলো, জৈব যৌগ মানে যেগুলো হচ্ছে অজৈব যৌগ, সেগুলাকেও আমরা ল্যাবে চাইলে জৈব যৌগে কনভার্ট করে নিতে পারি। তার মানে জৈব যৌগটা আসলে যে কোনো জায়গা থেকে আমরা অর্জন করতে পারি, সেটা জীব হোক জ্বর হোক, যে কোনোটাই হোক না কেন। সো বার্জেলিয়াসের মতবাদ বাদ,
মতবাদটা কার আসলো? ফ্রেডরিক ওহলার, এবং ওনাকে বলা হয় জৈব যৌগের জনক। এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ওহলার সিনথেসিস এবং ওহলার সংশ্লেষণ। এবং তাহলে আমরা কি বলতে পারি? জৈব যৌগের ক্ষেত্রে পরীক্ষাগারে সর্বপ্রথম তৈরিকৃত উৎপাদ কি? সর্বপ্রথম তৈরিকৃত উৎপাদ কি? অ্যান্সার হচ্ছে ইউরিয়া। অ্যান্সার হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে সর্বপ্রথম তৈরিকৃত উৎপাদ পরীক্ষাগারে। ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা সবাই শিওর। এবার আসি সামনের দিকে যাই। প্রথম প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 আসছে, 13-14 আসছে, দুইবার আসে। কোশ্চেনটা কি? সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ হলো, এই যে কোশ্চেন জানি কি হবে উত্তর? ইউরিয়া। ইউরিয়া উত্তর। ইউরিয়া কোন বিক্রিয়ার মাধ্যমে আসছে? ওহলার সিনথেসিস। ওহলার সিনথেসিস, এই বিক্রিয়াটার মাধ্যমে এটা আসছে। শেষ। দেখছো ইজি না? একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, তারপর জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। আচ্ছা, তাহলে প্রথমত বলি, জৈব যৌগ পৃথিবীতে যদি মোট যৌগ 100টা হয়, তার মধ্যে অলমোস্ট 90 থেকে 95টা হচ্ছে জৈব যৌগ, বাকি 5টা হচ্ছে অজৈব যৌগ, 5 থেকে 10টা আর কি অজৈব যৌগ। তাহলে জৈব যৌগের এত প্রাচুর্যতা কেন? জৈব যৌগের এত প্রাচুর্যতা কেন? আচ্ছা, বা জৈব যৌগই বা আমরা পড়ি কেন? দুইটা কথা। প্রথম কথা, জৈব যৌগের প্রাচুর্যতা এত বেশি যে ও অলমোস্ট, যেহেতু মোট সিলেবাস যদি 100% হয়, 95% কভার করে, আর ও শাখা প্রশাখাগুলা গুছানো, তাহলে আমি যদি গুছানো শাখা প্রশাখা পড়ি, তাহলে অল্প পরিশ্রমে কিন্তু আমি 95% সম্পর্কে আইডিয়া রেখে ফেলবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আবার যেহেতু জৈব যৌগকে অজৈব যৌগ থেকেও প্রস্তুত করা যায়, তো আলটিমেটলি আমরা 100% সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছি। তো এই জন্য জৈব যৌগ পড়ার কারণ, প্রথম কারণ। এবার দ্বিতীয় কথা হচ্ছে প্রাচুর্যতার কারণ কি, এত কেন জৈব যৌগ? হ্যাঁ, প্রাচুর্যতার মূল কারণ যদি আমরা বলি 3টা। কি কি কারণ? চলো আসি। প্রথম কারণ ভাইয়া বলবো, কি বলা যায় বলো? প্রথম কারণ ক্যাটেনেশন, কার্বনের ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি বলতেছি। 2 নম্বর কারণ পলিমারকরণ। পলিমারকরণ, আরো অনেক কারণ আছে, মানে 3টা প্রধান কারণ বলতেছি। 3 নম্বর কারণ সমানতা। সমানতা, ঠিক আছে, এই 3টা মূল কারণ। এবার আসি কোনটাকে কি বলে, ঠান্ডা মাথায় পড়ে। ফার্স্টে হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন সহজ, ক্যাটেনেশন, নেশন শব্দের অর্থই যুক্ত করা, ক্যাটেনেশন প্লাস মানে যুক্ত করে বড় কিছু একটা তৈরি করা। হ্যাঁ, মানে ক্যাটেনেশন শব্দের অর্থই আসলে দীর্ঘ শিকল তৈরির প্রবণতা। দীর্ঘ শিকল তৈরির প্রবণতা, ঠিক আছে, দীর্ঘ শিকল তৈরির প্রবণতা। এখন বিষয়টা থাকতেছে কি? বিষয়টা থাকতেছে হচ্ছে ক্যাটেনেশনটা আসলে কার মধ্যে সবচেয়ে বেশি থাকে? যেহেতু বলছি জৈব যৌগের বেস মৌলটা হচ্ছে কার্বন, তাহলে এখানে হচ্ছে কি কার্বন আছে, থাকলো। কার্বন নিজেদের মধ্যে একক বন্ধন করার পরও 3টা করে হাত খালি থাকে, নিজেদের মধ্যে ডাবল বন্ড করার পরও 2টো করে হাত খালি থাকে, মানে আরো মানুষের সাথে যুক্ত হতে পারে, নিজেদের মধ্যে ট্রিপল বন্ড করার পর আরো মানুষের সাথে যুক্ত হয়ে বড় শিকল গঠন করার ক্ষমতা রাখে। সো এই জন্যই এই বৈশিষ্ট্যকে বলা হয় ক্যাটেনেশন, মানে দীর্ঘ শিকল তৈরি করার প্রবণতাকে বলা হয় ক্যাটেনেশন। তার মানে অনেক ধরনের যৌগ তৈরি করতে পারবে। পলিমারকরণ, পলিমারকরণ আমরা খুব ভালো মতো জানি। একটা মনোমার থাকে, ধরো একটা মনোমার, মনোমার মানে কি? একটা অণু, এটাকে আমরা চাপ তাপ অনেক কিছু দিলে এটা হয়ে যায় পলিমার বা অনেক বড় বড় অণু। ঠিক আছে, যেমন কার্বন সংখ্যা যদি মনে করো অল্প থাকে, তখন সেটা তরল হয়, গ্যাসীয় হয়। মিডিয়াম থাকলে তরল হয়। অনেক বেশি কার্বন সংখ্যা থাকে সেটা শক্ত হয়। তাহলে দেখো আলটিমেটলি আমি যদি পলিমার করে অনেক বেশি কার্বনে নিয়ে যাই, তাহলে তার ভৌত অবস্থা কিন্তু আমি পরিবর্তন করতে পারতেছি। সো বেসিক এটাই, এক একটা এক এক যৌগ বলি, কিন্তু আমি যদি 3 কার্বন হয় তাহলে প্রোপেন বলি, 7 কার্বন হলে হেপটেন বলি, এরকম আর কি ব্যাপারটা। তো আলটিমেটলি আমি পলিমারকরণ করে অনেক ধরনের যৌগ বানাতে পারবো। এবার থাকলো সমানতা, আমরা পড়বো এগুলো প্রত্যেকটা ডিটেলসে পরে পড়বো, সমস্যার কিছু নাই, বাট এখন আপাতত বেসিক থিওরি আর কি। এরপর থাকলো সমনতা। সমনতা জিনিসটা কি? সমনতা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি আসলে। হ্যাঁ, প্রথম কথা, যদি সমনতা মূলত 2 প্রকার আছে। হ্যাঁ, একটা হচ্ছে গাঠনিক সমনতা, একটা গাঠনিক বা 2D বলি যেটাকে, 2D দ্বিমাত্রিক সমনতা আর কি। হ্যাঁ, গাঠনিক বা 2D, আর হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও আর কি, স্টেরিও সমনতা। পড়বো, সবই পড়বো, সমস্যা নেই, বা 3D। তো এখানে তথ্যটা আসে এখান থেকে, আণবিক সংকেত। মানে সমানতার ব্যাপারটা হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা হইতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে
CH3 ও CH3, ও থাকলে ইথার বলি, তাহলে ডাই মিথাইল, দুইটা মিথাইল ইথার, এটা হইতে পারে, অথবা CH3 CH2OH, এটারে বলে দুইটা কার্বন হইতে ইথানল। বাট দুইজনেরই আণবিক সংকেত কিন্তু C2H5OH, দুইটারই আণবিক সংকেত দেখো সেম। দুইটারই। তো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, এইটাকেও সমানতা বলি। আবার ত্রিমাত্রিক সমানতার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, ত্রিমাত্রিক সমানতা যদি এরকম হয় যে ডাবল বন্ড ক্লোরিন হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন, এটাকে আমরা বলি সিস সমাণু বা একই দিকে আছে একই মৌল। অথবা আমরা চাইলে এটাকে জাস্ট একটু ঘুরায় যদি লিখি, কোনা কোনা বরাবর সেম থাকলে এটা আমরা বলি ট্রান্স সমাণু। দেখো দুইটারই কিন্তু আণবিক সংকেত আমরা কি লিখতে পারি, C2H2Cl2 এভাবে লিখতে পারি। তো দেখো একই আণবিক সংকেত কিন্তু ত্রিমাত্রিক গঠন ভিন্ন। ত্রিমাত্রিক 3D তে নিলে তাদের গঠনটা ভিন্ন থাকে, তখন আমরা তাকে বলি ত্রিমাত্রিক সমানতা। দেখো এই সমানতা দিয়ে দেখো একই জিনিসের অনেক ধরনের গঠন বের করে ভিন্ন ভিন্ন যৌগ বানানো যায়। যেমন ভিন্ন ভিন্ন যৌগ কেন বলতেছি এগুলো নিয়ে পরে আস্তে আস্তে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে সিস আর ট্রান্সের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভেজাল আছে, যেমন ট্রান্সের কিন্তু তোমার গলনাঙ্ক বেশি, এরকম একটা বিষয় আছে। তো এরকম ধরনের অনেক ধরনের, তারপর এদেরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পার্থক্য আছে। সো এই তো মানে একই জিনিস, আণবিক সংকেত এক, বাট গাঠনিক সংকেত বা ত্রিমাত্রিক সংকেত আলাদা হওয়ার কারণে, ভিন্নতার কারণে তাদের ভৌত রাসায়নিক ধর্মের অনেক ধরনের পরিবর্তন হয়। তাহলে আমরা বিভিন্ন ধরনের যৌগ পেয়ে থাকি। সো দেখতে পাচ্ছ যৌগ-যৌগের প্রাচুর্যতার কারণে তিনটা বৈশিষ্ট্য মূল, আর অনেক আছে। আচ্ছা, তো চলো আমরা একটু সামনের দিকে আগে। এবার আসি যৌগ-যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে একটু পড়াশোনা করি, হ্যাঁ, ঠান্ডা মাথায়। যৌগ-যৌগের শ্রেণীবিন্যাস আমরা কিভাবে পড়বো? দেখো যৌগ-যৌগ মূলত কি, এটার বেস মৌল হচ্ছে কার্বন, ভিত্তি মৌল হচ্ছে কার্বন। এছাড়া আর কে কে থাকতে পারে? কার্বন বা বেস আমরা যদি বলি, যৌগ যদি বলি ভিত্তি যৌগ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের যৌগ, এটা হচ্ছে যৌগের ভিত্তি যদি বলি হাইড্রোকার্বন। হ্যাঁ, আর সবগুলাকে আমরা হাইড্রোকার্বনের জাতক ধরে নিতে পারি। এখন এখানে কিছু ছোট ছোট বিষয় আছে। বিষয়টা হচ্ছে তাহলে জৈব যৌগে কি আর কোনো মৌল থাকে না? 100 বার থাকে। কি কি থাকে? তো সহজভাবে মনে রাখতে পারি এভাবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, অনেক থাকতে পারে। তো এটাকে যদি এভাবে শিখো, চপস এন, হ্যাঁ, এভাবে শিখে নাও, তাও তো হয়ে গেল। কার্বন সবচেয়ে বেশি, দেন হাইড্রোজেন, দেন বাকিগুলো। তো বেসিক কথা হচ্ছে চপস এন এমনি মনে রাখলে হবে যে জৈব যৌগে আরো কি কি মৌল থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে এটা মোটামুটি আমরা একটা ধারণা নিলাম। এরপর আসি আরেকটা ধারণায়, সেটা হচ্ছে জৈব যৌগকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। ওকে, আমরা সবসময় শিখে আসছি হাকেল নামক একটা নীতি আছে, এই নীতি ফলো করলে অ্যারোমেটিক, না ফলো করলে অ্যালিফেটিক। ব্যাপারটা সবসময় এরকম না। ভাই একটু লিখে দিই, একটা ছোট্ট কথা থাকে, সেটারে বলি আমরা অ্যারোমেটিসিটি। হ্যাঁ, অ্যারোমেটিসিটি, আর এটা হচ্ছে হাকেল রুল। হাকেল রুল, এই দুইজনই যদি তুমি ফলো করো তাহলে হবে অ্যারোমেটিক। এই দুইজনই যদি তুমি ফলো করো, ঠিক মানে ফলো করা, আর এই দুইজনকে যদি তুমি ফলো, যে কোনো একজনকে ফলো না করলেই সেটা হয়ে যাবে অ্যালিফেটিক। আরো কিছু এক্সেপশন আছে, কিছু ঘটনা আছে, অ্যান্টিমার, হ্যাঁ, অ্যান্টি অ্যারোমেটিক, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা দেখবো, প্যারানোর কিছু নাই। তাহলে আমরা কি বুঝলাম? অ্যারোমেটিক কখন হবে? যখন এই দুইটা মাস্ট বি তার ফলো করতে হবে। অ্যারোমেটিসিটি মানে অসম্পৃক্ততার একটা বিশেষ বৈশিষ্ট্য, হ্যাঁ, মানে যাদের মানে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে কথাবার্তাগুলো, সেগুলোকে অ্যারোমেটিসিটি বলে। আর হাকেল রুল তো একটা নীতি। এই দুইটাই যারা মানবে তারা অ্যারোমেটিক, আর দুইটা যে কোনো একটা না মানলেই সেটা হয়ে যাবে অ্যালিফেটিক। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুষম চাকরিক, বিষম চাকরিক, ওটা তো চক্র। অ্যারোমেটিক যৌগকে সহজভাবে যদি সংজ্ঞা দিই, বেনজিন এবং তার জাতককে বলা হয় অ্যারোমেটিক যৌগ। বেনজিন এবং তার জাতককে বলা হয় অ্যারোমেটিক যৌগ, সহজ সংজ্ঞা যদি দিই। এখন ব্যাপারটা কি আছে দেখো, সুষম চাকরিক, বিষম চাকরিক যদি আসি, তাহলে এটা তো একটা চক্রাকার যৌগ, বেনজিন তো একটা চক্রাকার যৌগ। এখন কথা হচ্ছে ভাই চক্র কাকে বলে? চক্র হচ্ছে যেখানে একটা যৌগের প্রথম যৌগ মানে প্রথম মৌল মানে কেন্দ্রীয় পরমাণু আর শেষ কেন্দ্রীয় পরমাণুটা যুক্ত, একটা আরেকটার সাথে যুক্ত, আর তারা তো মাঝখান থেকেও যুক্ত, তাহলে একটা চক্র তৈরি হলো না? এটাই, আর কিছু না। তাহলে এই দেখো, সুষম চক্র কখন বলবো? যখন চক্রের প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু কার্বন, চক্রের প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু যদি কার্বন হয় তখন বলবো সুষম চাকরি। আর যদি চক্রের প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু কার্বন ছাড়া অন্য কেউ থাকে, তখন তাকে আমরা বলবো বিষম চাকরি।
তখন বলবো বিষম চাকরিক। হ্যাঁ, সাধারণ অর্থে যদি হাইড্রোকার্বন উল্লেখ করে দেয়, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে শুধু স্পেসিফিক্যালি হাইড্রোজেন আর কার্বনই থাকতে হবে, তাহলে নিচের কোনটি হাইড্রোকার্বন নয় এরকম যদি কোশ্চেন আসে তখন কিন্তু অ্যান্সারে পিরিডিন দিতে পারবা, কারণ এখানে নাইট্রোজেন আছে, বা কি দিতে পারবা, পাইরল দিতে পারবা, বা ফিউরান দিতে পারবা, ফিউরানের ক্ষেত্রে অক্সিজেন থাকে এই। হ্যাঁ, আচ্ছা, তারপর খেয়াল করো এলিফ্যাটিক আবার দুই প্রকার, মুক্ত শিকল মানে ওই যে প্রথমটা শেষেরটা যুক্ত হবে না, একটা বদ্ধ শিকল, বদ্ধ শিকলটা ওর মতোই সেম, সেটা হচ্ছে সুষম চাকরিক, কার্বন কার্বন সব থাকবে কেন্দ্রীয় পরমাণুতে, আর এটা হচ্ছে বিষম চাকরিক, কার্বন কার্বন ছাড়া অন্য কেউ থাকবে। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে মূল পার্থক্য ওই যে এখানেই তো আছে, তো সমস্যা নাই। এবার আসি মুক্ত শিকল যৌগ আবার দুই ভাগে ভাগ করতে পারি, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল মানে সোজা লম্বা, বা যেটাকে আমরা সহজ ভাষায় প্রাইমারি বলি, প্রাইমারি বা 1 ডিগ্রি বলি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। শাখা শিকল আবার দুই প্রকার, একটাকে বলি আইসো বা সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আর এটাকে বলি নিও বা টারশিয়ারি বা 3 ডিগ্রি। আস্তে আস্তে আমরা এগুলো দেখবো, অসুবিধা নেই। তারপর দেখো সরল শিকল, শাখা শিকল সবগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে যেখানে কার্বনের সবগুলো হাত ফিল আপ, কেউ আর কিছু নিতে পারবে না, এটা সাধারণত কার ক্ষেত্রে হবে, অ্যালকেনের ক্ষেত্রে হবে। আর অসম্পৃক্ত কি, যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, মানে অ্যালকিন বা অ্যালকাইন এরকম জিনিসপত্র থাকবে, তাই না, ব্যাপারটা এরকম। আর এখানে শুধু সিঙ্গেল বন্ড, শুধু সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, সবগুলো সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখানে কি পড়লাম, জৈব যৌগের কিছু শ্রেণী বিভাগটা পড়লাম সুন্দর করে। হ্যাঁ, জৈব যৌগের শ্রেণী বিভাগটা তাহলে কি একটু ঠান্ডা মাথায় আমরা একবার দেখি। জৈব যৌগ ভিত্তিমূল হচ্ছে কার্বন, আর যৌগ যদি বলি ভিত্তি যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেনের যৌগ, এবং তাদের জাতক হচ্ছে জৈব যৌগ। এখন কার্বন ছাড়া আর কি কি মৌল থাকতে পারে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, এগুলো থাকতে পারে। সহজভাবে মনে রাখার টেকনিক চপসেন এরকম। এখন জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করি, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। ভাগটা কিভাবে করি, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততার বৈশিষ্ট্যগুলা এগুলা এবং হাকেল রুল, এই দুইটাই যদি মেইনটেইন করে তখন হবে অ্যারোমেটিক, যে কোনো একটা মেইনটেইন না করলেই হয়ে যাবে অ্যালিফেটিক। তারপর আসি অ্যারোমেটিক যৌগ আবার দুই ধরনের আছে, সুষম চাকরিক, বিষম চাকরিক। সুষম চক্র, বিষম চক্র সবার জন্য সেম, কি কেন্দ্রীয় পরমাণু যদি সবগুলা শিকলের মানে বদ্ধ চক্রের যদি সবগুলা কার্বন হয় তখন সুষম, কার্বন ছাড়া অন্য কেউ থাকলে বিষম। মুক্ত শিকল, বদ্ধ শিকল সেম, বদ্ধ শিকল তো বললামই। মুক্ত শিকল দুই ধরনের, সরল শিকলকে আমরা প্রাইমারি বা 1 ডিগ্রি বলি, আজকে দেখাবো হালকা পাতলা। শাখা শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেকেন্ডারি বা টারশিয়ারি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি এরকম ভাগ করতে পারি। এছাড়া সম্পৃক্ত অসম্পৃক্ততার ব্যাপার তো আছেই। এই সম্পৃক্ত অসম্পৃক্ততার রিলেটেড দুইটা পরীক্ষা আছে, যেটা আমরা সামনে পরবর্তীতে কোনো একটা লেকচারে দেখবো, সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দমন পরীক্ষা, এগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া আছে। ওকে, সো মোটামুটি আমরা জৈব যৌগ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। তো চলো একটু পড়ি আস্তে আস্তে। নিচের কোনটি জৈব যৌগ নয়, দুটা প্রশ্ন ভাই বলছিলাম মনে রাখতে, তাই না? আচ্ছা দেখো, প্রথম কথা, এটা অবশ্যই একটা জৈব যৌগ, কারণ এটা কি মিথেন মানে অ্যালকেন, এটা HCHO মানে অ্যালডিহাইড, এটা OH মানে অ্যালকোহল, তার মানে হাইড্রোজেন সায়ানাইড, এটা হচ্ছে জৈব যৌগ নয়। ভাই বলছিলাম কেন, মনে আছে? এটাতে COOH মূলকটা নাই, এটা যেহেতু একটা অ্যাসিড, COOH মূলকটা থাকা উচিত জৈব যৌগের ক্ষেত্রে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে। একটা মাত্র অ্যাসিড আছে জৈব যৌগে যেটা COOH নাই, তারপর অ্যাসিড কার্বলিক অ্যাসিড, যেটা ফেনল আর কি বলি আমরা, হ্যাঁ পড়াইছি। কোনটি জৈব যৌগ নয়, লাস্টটা থেকে দেখি, HCOOH এটা কিন্তু জৈব অ্যাসিড। ক্যালসিয়াম কার্বাইড এটা কিন্তু একটা জৈব যৌগ, কিভাবে, এটা থেকে কিন্তু যে ইথাইন প্রস্তুত করা যায়, ইথাইন প্রস্তুত করা যায়, হ্যাঁ ইথাইন প্রস্তুত করা যায় পানির উপস্থিতিতে, হাইড্রোলাইসিস করলে, হ্যাঁ 2 অণু হাইড্রোলাইসিস করলে এটা প্রস্তুত করা যায়, ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে এটা কিন্তু একটা জৈব যৌগের অংশ। HCH এটা কিন্তু অ্যালডিহাইড, তার মানে কার্বন ডাইসালফাইড, এটা আমরা কি বলছিলাম, নন মিথেন ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটা হচ্ছে ক্লাসিফাইড HAP, হ্যাজার্ডাস এয়ার পলিউটেন্ট। এটা ক্লাসিফাইড একটা অধাতব সালফাইড, জৈব যৌগের মধ্যে পড়বেই না, কোনো বৈশিষ্ট্যই নেই এর মধ্যে। হ্যাঁ, তাহলে দিতে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো শিখে গেলাম। কোথায় আসছিল, জাহাঙ্গীরনগরে 21-22 একদম রিসেন্টলি আসছিল, তারপর চিটাগাং ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছিল। এবার দেখো কোন যৌগটি হাইড্রোকার্বন নয়, হাইড্রোকার্বন নয়, হ্যাঁ বেনজিন। বেনজিনটাকে আমরা আসলে কিভাবে লিখি, C6H6 এভাবে লিখি না, মানে এটাকে আমরা বলি হচ্ছে
কার্বন 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 কার্বন, এই তারপর সবগুলোর সাথে একটা করে হাইড্রোজেন, তারপর একটা পাই বন্ড গুলো দিয়ে দিব, শেষ। শুধু হাইড্রোকার্বন, পিওর। লাস্টে আসি হেক্সেন। হেক্সেনটা কি? হেক্সেনটা হচ্ছে 1 2 3 4 5 6। হেক্সেন মানে অ্যালকেন, 6টা কার্বনের অ্যালকেন। তাহলে বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটাও হাইড্রোকার্বন। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কি জানো? সাইক্লিক আকারে আছে আর কি। সাইক্লোহেক্সেন এবং দুইটা হাতেই দুইটা করে হাইড্রোজেন। এটাও হাইড্রোকার্বন। বাদ থাকলো কি? পিরিডিন। একটু আগেই বলছি পিরিডিন। পিরিডিনটা কি? এটা হচ্ছে পিরিডিন। এখানে কেন হাইড্রোকার্বন না? এই যে এই বেটাটার জন্য এটা হাইড্রোকার্বন না, বিষম চাকরিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে বি, পিরিডিন। ওকে, ভাই ব্যাখ্যা সহ দেখাইলাম আর কি। কোথায় ছিল? জাহাঙ্গীরনগর 1617। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক বলছে। হ্যাঁ, আচ্ছা, তো চলো একটু পড়ি প্রথম থেকে, এই লাস্ট থেকে আসি। নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন মানে বেনজিন আছে, সরি বেনজিন আছে আর একটা নাইট্রোমূলক আছে। কথা হচ্ছে হেটারোসাইক্লিক বলছে মানে সাইকেলের মধ্যে কি কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু আছে? এখানে ফুললি হাইড্রোকার্বন এটা। সো এটা মানে সুষম চাকরিক আর কি। হ্যাঁ, হোমোসাইক্লিক। এরপর আছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন তো এই যে এটাকে বলে, সবগুলা কার্বন আর হাইড্রোজেন, এটাও কিন্তু হাইড্রোকার্বন। অ্যানিলিন। অ্যানিলিনটা কি? বেনজিন আর উপরে NH2। অ্যামিনো বেনজিনকে অ্যানিলিন বলা হয়। সেম কাহিনী, এটার বেনজিনটা তো ইনটেক্ট, তার মানে হাইড্রোকার্বন আছে, মানে সাইকেলটা দেখতে হবে, হ্যাঁ, চক্রটা দেখতে হবে। এবার আসি ন্যাপথালিন। ন্যাপথালিনটা কি সবাই জানি? ডাবল বেনজিন। হুম, ডাবল বেনজিন হচ্ছে ন্যাপথালিন। হ্যাঁ, ডাবল বেনজিন হচ্ছে ন্যাপথালিন। এটা পিওর কার্বন মানে হাইড্রোকার্বন। লাস্টে থাকলো ফিউরান। ফিউরানটা কি? ফিউরান হচ্ছে যে এরকম, খেয়াল করছো? এখানে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, বাট এখানে তো অক্সিজেন। তাহলে তো হইলো না। সো এই যে অক্সিজেনটার কারণে এটা কিন্তু হেটারোসাইক্লিক যৌগ। সো অ্যান্সার কিন্তু ফিউরান। অ্যান্সার হচ্ছে ফিউরান। দেখছো ভাই, হচ্ছে ব্যাখ্যা সহ তোমাদেরকে জানাই দিলাম যে এটা হচ্ছে এভাবে হয়। আচ্ছা, দেন আসি। এবার হচ্ছে আমরা একটু সংকরণ করবো, মানে সংকরণ করবো আর কি, অ্যালকেন ট্যালকেন এগুলো কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, তো চলো একটু পড়ি সংকরণটা। প্রথমত যে কোনো একটা অ্যালকেন নেই, ধরো ইথেন। ইথেন নিলাম। ইথেন যদি নিই C2H6, কারণ অ্যালকেনের সংকেত কি? CnH2n+2, এটা নিলাম। হ্যাঁ, এখন C2H6 যদি নেই, তাহলে এটাকে একটু আঁকি। এটাকে কিভাবে আঁকি? H সংকরণ কিন্তু প্রত্যেকটা কার্বনের হয়। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন জৈব যৌগের, তো প্রত্যেকটা কার্বনে আলাদা আলাদা সংকরণ হবে। যেহেতু আমি একই আঁকছি, একটা করলে আর একটা হয়ে যাবে সেম। তাহলে এটা কার্বন 1, এটা কার্বন 2, যে কোনো একটা কার্বনের করি আগে। হ্যাঁ, কার্বন 1 এর করি। ধরো কার্বন 1 নিলাম, 6 নাম্বার, 1s2 2s2 2p2। ঠিক আছে, এটা হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। এখন ঘটনা হয়েছে কি? ঘটনা হয়েছে এই হাইড্রোজেন ওর কাছে আসতেছে, এই হাইড্রোজেন ওর কাছে আসতেছে, এই হাইড্রোজেন ওর কাছে আসতেছে, এই কার্বন ওর কাছে আসতেছে। এই চারজন মিলে ওরা অ্যাটাক করতেছে। তাহলে কি ওরা যখন অ্যাটাক করবে অনেক শক্তি সামর্থ্য নিয়ে অ্যাটাক করবে না? ফাইন, শক্তি সামর্থ্য নিয়ে অ্যাটাক করার মানে হচ্ছে এই কার্বনের উপর আমরা কি দিলাম? এনার্জি দিলাম। এনার্জি দিলে তখন এই কার্বনটা হয়ে যাবে উত্তেজিত কার্বন। উত্তেজিত অবস্থায় কি হয় জানো? উত্তেজিত অবস্থায় যেটা যোজনী স্তর, যোজনী স্তরের নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে লাভ দেয়। মানে 1s2 2s 2p। খেয়াল করো, নিম্ন শক্তি স্তরে একটা ইলেকট্রন মানে 2s এর একটা ইলেকট্রন থেকে যাবে, আরেকটা ইলেকট্রন লাভ দিয়ে পিতে চলে যাবে, 2p3 চলে গেল। ঠিক আছে, এটা যোজনী স্তরে হবে, ভ্যালেন্স শেল। তাহলে এখানে এটাকে যদি একটু সুন্দর করে আঁকি, তাহলে কেমন হলো একটু খেয়াল করো।
2s 2p যদি আঁকি s এর একটা p তে 3টা উত্তেজিত অবস্থায় অবশ্যই, হ্যাঁ উত্তেজিত অবস্থায়। এখন খেয়াল করো কয়জন আসতেছিল, 1 2 3 4 চারজন, তাহলে চারজন ওদের সাথে বন্ধন করতে আসছে 1 2 3 4 চারটা বন্ধন করছে, তাহলে সংকরায়ন তো 4 জায়গাতেই হয়েছে, তাই না? বন্ধন এটা জোড়া দেখলেই সংকরায়ন, সেটা মুক্ত জোড়ক আর বন্ধন জোড়ক, হ্যাঁ 4টা, তাহলে একটা s অরবিটাল ইউজ হয়েছে, তাহলে একটা s অরবিটাল ইউজ হয়েছে আর 3টা p অরবিটাল ইউজ হয়েছে, তাহলে সংকরায়নকে বলবো আমরা sp3 সংকরায়ন। sp3 এর আকার কি? চতুস্তলক, চতুস্তলকীয় আকার। বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। শেষ, এইটুকু আপাতত বুঝলাম। তাহলে আমরা কি বুঝলাম, যারা যত ধরনের অ্যালকেন আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। তাহলে চিত্রটা আঁকি, চলো চিত্রটা এঁকে দেখি জিনিসটা কেমন হয়। চিত্র আঁকি ফার্স্টে কার্বনের, কার্বন কি sp3 সংকরায়ন, তাহলে sp3টা আঁকি, এটা ধরো কার্বন, ঠিক আছে কার্বন 1, আর একটা কার্বন আছে না কার্বন 2, এই যে পাশে, এটা কার্বন 2, আচ্ছা আমি একটু অন্য মার্ক দিয়ে লিখি, এটা কার্বন 1, এটা কার্বন 2। তাহলে খেয়াল করে দেখো তো, এটা প্রত্যেকটা কি সংকরায়ন? sp3 সংকরায়ন, তাহলে এটা হলো sp3 অরবিটাল, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। আর প্রত্যেকটার সাথে বাকিগুলোর সাথে কি আছে? হাইড্রোজেন আছে, তাই না? তাহলে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনে তো শুধু s অরবিটাল আছে এই জন্য আর কি, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের শুধুমাত্র কোন অরবিটাল আছে? কেন্দ্রীয় পরমাণু সংকরণ হয়, বাকিদের তো হয় না, তাহলে ওর শুধুমাত্র s অরবিটাল, s অরবিটাল, s অরবিটাল, s অরবিটাল, s অরবিটাল, s অরবিটাল। চলো এখন একটা মজার জিনিস পড়ি। এখানে এই যে সরাসরি ওভারল্যাপ করলে যে বন্ধন হয় সেটাকে আমরা বলি সিগমা বন্ধন, তাই না? সিগমা বন্ধন। চলো সিগমা বন্ধনগুলোর নাম পড়ি, দেখছো? তাহলে এখানে sp3s, sp3s এরকম সিগমা বন্ধন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আরেকটা সিগমা হয়েছে sp3 sp3, sp3 sp3 হয়েছে সিগমা বন্ধন একটা, তাহলে মোট সিগমা বন্ধন হলো 7টা। তাহলে এখানে কোনো পাই বন্ধন নাই, এখানে সবগুলোই কি বন্ধন? সিগমা বন্ধন। মোট কয়টা? 7টা। যদি এখানে আমরা খেয়াল করি তাহলে আরো ভালো মতো বুঝবো, সব সিঙ্গেল বন্ডকেই সিগমা বন্ড বলে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানেও কি সিগমা বন্ধন হবে হচ্ছে 7টা। শেষ হয়ে গেল। তাহলে এগুলো সবই হচ্ছে সিগমা বন্ধন, খালি নামটা স্পেসিফিক্যালি বললাম আর কি। sp3 sp3 এর মধ্যে হইছে, তাহলে এটা হলো একটা সিগমা, আর বাকি সবগুলো কি sp3 s এর মধ্যে হইছে, এগুলো 6টা, তাহলে টোটাল কত হলো? 7টা। এত ডিটেলস তোমাদের দিবে না, ভার্সিটি লেভেলে এত ডিটেলস দেয় না, ওই মোট সংখ্যাটা বলতে হয়, বাট শিখতে তো সমস্যা নেই, তাই ভাই শিখে দিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম আকারটা কেমন হইলো। হ্যাঁ তাহলে এটা হলো অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম হয়, ঠিক আছে? তাহলে এটা আমরা সবাই দেখে নিলাম। এবার চলো একটু সামনের দিকে আগে অ্যালকিন পড়বো, ঠিক আছে? 2 কার্বন আর অ্যালকিন। চলো আসে অ্যালকিন পড়ি। অ্যালকিন যদি পড়ি তাহলে আমরা কোনটা পড়বো? ধরো ইথিন, C2, এটার কি লিখি? CnH2n লিখি, মানে C2H4। আগের মতো সেম কাহিনী, একটু আঁকাই, ডাবল বন্ড সি এইচ 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 লিখলাম। তারপর কি এই কার্বনের সংকরণ যা হবে এটা তাই হবে, এটা 1 দিলাম, এটা 2 দিলাম। আচ্ছা তাহলে এখন আমি C1টা লিখি সেম আগের মতো, বাট এখানে একটা টুইস্ট আছে, দেখবো 1s2 2s2 2p2। তো কি বললাম, এখানে কয়জন অ্যাটাক করতেছে একটা কার্বনকে? একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন, আরেকটা কার্বন অ্যাটাক করতেছে, মানে ওকে কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। এই শক্তি দেওয়ার ফলে ওর কি হয়েছে? এই শক্তি দেওয়ার ফলে কি হবে? ওর যোজনী স্তরের, ওর যোজনী স্তর কি 2 নম্বর স্তর, এই যোজনী স্তরের নিম্ন স্তরে যে ইলেকট্রন একটা লাফ দিয়ে উচ্চ স্তরে গমন করবে, তাই তো? তাহলে এখানে একটা থাকবে আর পিতে থাকবে হচ্ছে 3টা, এখানে একটা থাকবে আর পিতে থাকবে 3টা। তাহলে যদি সুন্দর করে লিখি, এটাকে আমরা কি বলি? উত্তেজিত স্তর বলি, স্টার দিয়ে প্রকাশ করি। হ্যাঁ যেমনটা এই যে আগে করছিলাম স্টার দিয়ে। তো এটা হচ্ছে 1s, সরি 1s লেখার দরকার নেই, ওইটাতে আমাদের কোনো কাজ নেই। এটা হচ্ছে 2s,
এটা হচ্ছে 2p, s এ একটা ছিল, p তে 3টা ছিল। এখন দেখো কয়টা ইলেকট্রন আসতেছে, 1 2 3, 3 জন, তাহলে 1 2 3, জোড়াগুলো হিসাব করো, তাহলে কি হলো দেখো তো ভাই, একটা s আর 2টা p মিলে বন্ধন করছে, তাহলে sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন তাহলে কার জন্য, অ্যালকিনদের জন্য sp2 সংকরায়ন। sp2 সংকরায়নের আকার কি, ত্রিকোণাকার সমতলীয়, ত্রিকোণাকার সমতলীয়, বন্ধন কোণ 120 ডিগ্রি। সবই পেয়ে গেলা ইনফরমেশন। এখন চলো একটু চিত্রগুলো আঁকি। এই ব্যাটার কাজটা কি, এটা একটু আমার জানতে হবে। হ্যাঁ, এই জিনিসটার কাজটা কি, এটা তো সংকরিত হয় না, এটা হলো অসংকরিত, অসংকরিত। ওর কাজটা কি এটা আমার দেখতে হবে। তো চলো দেখি, আগে একটু চিত্রটা আঁকি। এটা হলো কার্বন 1, ঠিক আছে, এটা হচ্ছে sp2। হ্যাঁ, তাহলে পাশের কার্বনটাও তো সেম হবে, কার্বন 2 হইলো, দেখলো। তাহলে খেয়াল করো, এর প্রত্যেকটাকে আমরা কি বলবো, sp2 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 sp2। একটু খেয়াল করবো কি, এই মধ্যে py px py pz, pzটা খালি না, মানে যেটা অসংকরিত। অসংকরিত থাকলে কি লিখবো আমরা, পুরো অরবিটাল আঁকি কিন্তু অসংকরিত অবস্থায়, ঠিক আছে, p অসংকরিত। তাহলে এই কার্বনেরও তো সেম, পিটা অসংকরিত। তাহলে দুইটা একই কক্ষে আছে, তারা কি করে, পাশাপাশি আকর্ষণ করে। এই আকর্ষণকে আমরা কি বন্ধন বলি, পাই বন্ধন বলি। এই আকর্ষণকে আমরা কি বলি, পাই বন্ধন বলি। তার মানে আমরা কি বুঝলাম, যারা অসংকরিত তারা কি বন্ধন তৈরি করে, পাই বন্ধন তৈরি করে। এখান থেকে তাহলে আরেকটা উত্তর পেয়ে গেলাম আমরা, অসংকরিত অরবিটাল তো সংকরায়নের অংশ না, তাহলে পাই বন্ধনও সংকরায়নের অংশ না। পাই বন্ধন হচ্ছে সংকরায়নের অংশ নয়, সংকরায়নের অংশ নয়। ঠিক আছে, বললাম। এবার বাকিগুলো হাইড্রোজেন গুলো দিয়ে দিই। হাইড্রোজেন তো এস অরবিটাল, হাইড্রোজেনের অরবিটাল গুলো লিখে দিই, এস 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 এস, আর ওই যে বন্ধন গুলো লিখে দিই, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। তাহলে sp2 sp2 সিগমা আছে কয়টা, sp2 একটা, আর sp2s কয়টা আছে দেখো তো, sp2s 1 2 3 4, চারটা। তাহলে টোটাল সিগমা হচ্ছে 5টা, তাহলে সিগমা আছে টোটাল 5টা, পাই আছে কয়টা, একটা। এই যে একটা, এই জোড়া মিলে একটা আর কি। হ্যাঁ, জোড়া মিলে সমান্তরালে যদি থাকে সেই ক্ষেত্রে তারা একটা বিশেষ বন্ধন গঠন করে আকর্ষণের ফলে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা জিনিসটা শিখে গেলাম যে অসংকরিত যে কয়টা ইলেকট্রন থাকবে তারা হচ্ছে কি গঠন করবে, তোমার পাই বন্ধন গঠন করবে। ঠিক আছে, এই। আচ্ছা, তো চলো এবার একটু সামনে যাই, এগুলো একটু মার্ক করে দিই, সামনে আগাই। আচ্ছা, এখানেও তো দেখতে পারবো, এখানে কিভাবে দেখবো খেয়াল করো, সিঙ্গেল বন্ড গুলো হচ্ছে সিগমা 1 2 3 4 5, 5টা সিগমা। আর সিঙ্গেলের উপরে যে কয়টা থাকবে, দেখো সিঙ্গেলের উপরে এই যে একটা আছে, তাহলে এটা পাই। সিঙ্গেলের উপরে যে কয়টা থাকবে ওই কয়টা পাই। ঠিক আছে, এই এভাবেই আমরা হিসাব করি, আস্তে আস্তে আরো দেখবো। এবার হচ্ছে আরেকটা সংকরণ দেখবো, সেটা হচ্ছে অ্যালকাইনের সংকরণ। ঠিক আছে, অ্যালকাইন। তো চলো অ্যালকাইনের সংকরণটা আমরা একটু দেখি। অ্যালকাইনের সংকরণটা কেমন হবে, ধরো কোনটা পড়বো, CnH2n-2, তাহলে এটা আমরা দিব C2H2, ইথাইন। হ্যাঁ, তাহলে এটাকে এভাবে লিখি, C111CH, এভাবে লিখলাম। ঠিক আছে, সেম কাহিনী আগের মতো, এটা কার্বন 1, এটা কার্বন 2, কার্বন 1 লিখি 6 নাম্বার, তাহলে 1s2 2s2 2p2 লিখলাম। তারপর দেখো এখানে কয়জন আসতেছে ভাইয়া, একজন, দুইজন, দুইজন অ্যাটাক করবে, শক্তি নিয়ে আসবে, শক্তি দিবে, এনার্জি দিলে এটা কি হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হলে যোজন স্তরের কি হবে, একটা ইলেকট্রন লাফ দিয়ে ছোটটা বড়টার কাছে চলে যাবে, তাহলে একটা থাকবে আর এখানে 3টা থাকবে। সো বেসিক্যালি কি হবে, 2s 2p, 1 2 3 4। সো এখন খেয়াল করো কয়জন আসছে, 1 2, দুইজন আসছে ওর মধ্যে একটা কার্বনে, তাহলে 1 2 জোড়া হয়েছে কোথায় কোথায়, sp তে। তাহলে
একটা এস আর একটা পি লাগছে, তাহলে এটা সংকরায়ন হচ্ছে এসপি সংকরায়ন। তাহলে সকল অ্যালকাইনের সংকরায়ন হচ্ছে এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন হয় হচ্ছে সরল রৈখিক, আকারটা হয় হচ্ছে সরল রৈখিক আকার হয়, বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। তো চলো একটু আঁকি, দেখি এই দুইজনের কাজ কি। আমরা তো এই দুইজনের কাজ কিছুটা আন্দাজ করতে পারছি হয়তো। এই দুইজন কিন্তু অসংকরিত, অসংকরিত, তাহলে কি গঠন করবে? অবশ্যই পাই বন্ড গঠন করবে, তাই তো, যেহেতু তারা সংকরণ পার্ট না। চলো দেখি। আচ্ছা, সরলরৈখিক যেহেতু, এটা ধরো কার্বন 1, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে আরেকটা, কার্বন 2, তোমাদের বোঝানোর জন্য একটা আঁকতেছি এভাবে, হ্যাঁ। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, শেষ। এখন খেয়াল করো, ওর পি ওয়াই পি জেড দুইটাই অসংকরিত, তাহলে ধরলাম ওর পি ওয়াইটা অসংকরিত, ওরও তাহলে পি ওয়াইটা অসংকরিত। ঠিক আছে, একটু বেকাতে রাখছি, বাট তোমরা এইভাবে আইকো না, তোমরা সুন্দর করে আইকো। দেখো বাস, হ্যাঁ, পি ওয়াইটা অসংকরিত, তাহলে ওদের মধ্যে একটা কি বন্ধন গঠন হবে? পাই, সমান্তরাল, একই অক্ষ বরাবর আছে। আরেকটা কোনটা? পিজেড, পিজেড অসংকরিত, পিজেড, তাহলে ওদের মধ্যে একটা কি গঠন হবে? পাই। তাহলে যে কয়টা অসংকরিত অরবিটাল বা ইলেকট্রন, সেই কয়টা তারা কি গঠন করে? পাই বন্ড। হয়ে গেল, আমাদের তথ্য মিলল। আরেকটা জিনিস কি, এটা এসপি সংকরায়ন, এসপি সংকরায়ন, এসপি সংকরায়ন, এসপি সংকরায়ন, এটা এস, এটা এস। তাহলে সিগমা কয়টা? চলো হিসাব করি। এটা, এটা, এটা। তাহলে দেখো, এসপি, এসপি সিগমা, সিগমা হয় একটা, আর এসপি এস সিগমা হয় দুইটা, এক দুই, দুইটা, তাহলে টোটাল সিগমা তিনটা। তাহলে আমরা কি শিখলাম? পাই হচ্ছে দুইটা, সিগমা হচ্ছে তিনটা। কিভাবে হিসাব করব? চলো একটু হিসাব করা শিখি। দেখো, হিসাব করি, সিঙ্গেল গুলা সিগমা 1 2 3, তাহলে তিনটা সিগমা আছে তো। পাই হচ্ছে সিগমার উপরে যে কয়টা থাকবে, তাহলে দেখো সিগমার উপরে দুইটা আছে 1 2, তাহলে পাই হবে কয়টা? দুইটা। হয়ে গেল। আমরা এভাবেই সিগমা পাই গণনা করা শিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের জিনিসটা আমরা শিখলাম। তাহলে বক্স করে দিই এটাও। আচ্ছা, এবার আসি আগে, এবার সংকরণ মিশ্র। চলো মিশ্রটা দেখি, যে একসাথে অনেকগুলো কম্বাইন থাকলে জিনিসটা কি হতে পারতো। আসো দেখি, যেমন ধরো CH3, C ট্রিপল বন্ড C, CH ডাবল বন্ড CH, CH3। তোমাদের বলা হলো যে প্রত্যেকটা সংকরণ বের করো, আসে না মাঝে মাঝে? সংকরণ বের করো, চলো বের করি। কেমন বের করবো? ভাইয়া কি শিখাইছি? শিখাইছি ডাবল বন্ড এই দুইজনের মধ্যেই আছে, এই দুইজনের মধ্যেই ডাবল বন্ড আছে, তাহলে দুইজন হলো sp2। ট্রিপল বন্ড এই দুইজনের মধ্যেই আছে, তাহলে এই দুইজন হচ্ছে sp। আর এই দুইটার মধ্যে ডাবল ট্রিপল নাই মানে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এই দুইটা হচ্ছে sp3। শেষ, হয়ে গেল। ডাবল বন্ড থাকলে sp2, ট্রিপল বন্ড থাকলে sp, আর নরমালটা sp3। হয়ে গেল। কার্বন সংখ্যা ধরে ধরে এখন হিসাব করতে পারবা, তাই না? আচ্ছা, এখন কার্বন সংখ্যা কেন হিসাব করবা? আমরা নামকরণও শিখবো, তারপরে বলি ট্রিপল বন্ড আর ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডের কাছাকাছি যেখান থেকে, ওখান থেকে নামকরণ শুরু হয়। তাহলে 1 2 3 4 5 6, এখন ধরে ধরে বলতে পারবা কোন কার্বনের কোন কি সমস্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ হচ্ছে CH3, CH2, CH ট্রিপল ডাবল বন্ড CH, CH2, C ট্রিপল বন্ড C, CH3, এরকম একটা যোগ দিলাম, বিশাল। তো আসি হিসাব করি, 3। তাহলে নামকরণ শুরু হবে তোমার বাম পাশ থেকে, 1 2, যেহেতু ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি, 3 4 5 6 7 8, এটা নামকরণে আলোচনা করব, সমস্যা নেই। এখন কোনটার কোন সংকরণ চলো হিসাব করি। ভাইয়া কি বলছিলাম? ডাবল বন্ড গুলাকে এক পাশে আনবা, sp2, ট্রিপল বন্ড যে থাকবে একসাথেই থাকবে sp, এছাড়া আর বাকি যতগুলো আছে, ঠিক আছে, সিম্পল, এরা সবাই sp3। এরা সবাই কি ভাইয়া? sp3। শেষ, হয়ে গেল আমাদের। আছে মানে কিভাবে সংকরণ বের করতে পারি আমরা একটা যোগও দেখি। ঠিক আছে, ক্লিয়ার? হোপফুলি এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই। ওকে, তারপর চলো একটু আগে প্রশ্নের উত্তর দেখি, দেখি কি বলছে। CH2 ডাবল বন্ড CH, CH ডাবল বন্ড CH2 এর
কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের? আচ্ছা, কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের একটু খেয়াল করো তো ভাইয়া। এই দুইজনের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে কি sp2। আবার এই দুইজনের মধ্যেও কি আছে? ডাবল বন্ড আছে, তাহলে দুইজনই হচ্ছে sp2। তাহলে sp2 সংকরায়ন আছে, এছাড়া তার কিছু হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ওদের মধ্যে কোনটা আছে? সি, sp2 সংকরায়ন বিদ্যমান, এছাড়া আর কোনো সংকরায়ন কিন্তু নাই। ঠিক আছে, এছাড়া আর কোনো ধরনের কোনো সংকরায়ন নাই। ওকে, সো এইবার যদি আমরা সামনের দিকে আগাই, দেখো আর অন্য কোনো অপশনে কিন্তু পারফেক্ট না, তাহলে একটাই, দুইটাই sp2, সো আমরা বলবো sp2 সংকরণ। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এই হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম ও দ্বিতীয়, বাম দিক থেকে প্রথম আর দ্বিতীয়, হ্যাঁ এই দুইটার কথা বলছে, কি ধরনের সংকরণ আছে। দেখো এই দুইটার মধ্যে কি সংকরণ আছে তোমরা জানো, sp2 ডাবল বন্ড আছে, আর এটা sp3। তাহলে বাম দিক থেকে যেহেতু বলছে sp3, sp2, sp3, sp2, কেমন ইজি না? ইজি। হ্যাঁ, এটা দেখো, নিচের কোন যৌগের সি পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে? sp2 মানে কি ডাবল বন্ড থাকতে হবে, চলো দেখি ডাবল বন্ড। এখানে ডাবল বন্ড নাই, এগুলো সব sp3, এখানে সবই সিঙ্গেল বন্ড, এটাও sp3। এখানে ট্রিপল বন্ড আছে, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে sp, এটাকে বলবো sp3। আর এই দুইটার মধ্যে ডাবল বন্ড আছে, এই দুইটাকে বলবো আমরা sp2। শেষ হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে ডি, sp2 সংকরায়ন ঘটে। ওকে, তাহলে এবার আসি সামনে, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে? একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে। আচ্ছা ঠিক আছে, সাইক্লোহেক্সেন। যে কোনো একটা কার্বনকে চিন্তা করো, এই কার্বনের এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, সব সিঙ্গেল বন্ড, তার মানে ওরা সবাই হলো sp3। আচ্ছা, এবার আসি বেনজিন। বেনজিনেরটা কি? প্রত্যেকটার মধ্যে, যে এই দুইটার মধ্যে ডাবল বন্ড, এই দুইটার মধ্যে ডাবল বন্ড, এই দুইটার মধ্যে ডাবল বন্ড, ডাবল বন্ড থাকা মানে কি ধরনের সংকরণ? sp2। ওকে, এন বিউটেন, বিউটেন মানে বিউটেন, চারটা কার্বন, তাহলে চারটা কার্বন, দেখো সবগুলোই সিঙ্গেল বন্ড, তার মানে sp3। লাস্ট বাট নট দ্য লিস্ট, টলুইন। টলুইন হচ্ছে মিথাইল বেনজিন। হ্যাঁ, তো আমরা একটু আগে শিখলাম এই বেনজিন পোর্শনটার সংকরণ কি, এই যে দেখলাম sp2। আর এই যে মিথাইল পোর্শনের সংকরণটা কি আমরা খুব ভালো মতো জানি, এখানে কার্বন তিনজনের সাথে আর এখানে আবার আরেকজনের সাথে, চারটা, আলটিমেটলি এটা কিন্তু sp3। তাহলে এখানে কি দুই ধরনের সংকরণ বিদ্যমান, দুই ধরনের সংকরণ বিদ্যমান, এটাই বলছে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে টলুইনে। একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে কোথায় ভাইয়া? টলুইনের মধ্যে আছে। ঠিক আছে, সাইক্লোহেক্সেন অণুর কার্বন সমূহে কোন ধরনের সংকরণ ঘটে? সাইক্লোহেক্সেন, এই যে একটু আগে বলছি, সাইক্লোহেক্সেন অণুর কার্বন সমূহের মধ্যে কোন ধরনের সংকরণ ঘটে? sp3। তাহলে অ্যান্সার কি হবে? sp3। সাইক্লোহেক্সেনের মধ্যে sp3 ঘটে, করে ফেলছি। দেখো এরপর হচ্ছে সিগমা ও পাই গণনা। ওকে, তো আমরা সিগমা ও পাই গণনাটা এখন একটু শিখবো। সিগমা ও পাই গণনা কিভাবে শিখবো, চলো আগে যে দুইটা রিঅ্যাকশন দেখলাম না, ওই দুইটা থেকে শিখি। দেখো CH3, ওটা একটু ভেঙে ভেঙে লিখি, CH3, CH ডাবল বন্ড CH, C ট্রিপল বন্ড C, CH3। হ্যাঁ এরকম, তাহলে সিগমা কয়টা আছে, পাই কয়টা আছে, এটা একটু হিসাব করে। কি বলছিলাম, সব সিঙ্গেল গুলাই সিগমা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে সিগমা আছে এখানে 13টা। আবার বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সিগমা। পাই কয়টা? সিগমার উপরে যে কয়টা সে কয়টাই পাই। হ্যাঁ দেখো সিগমার উপরে এখানে একটা, 1 2 3, তাহলে 3টা পাই, তাহলে পাই হচ্ছে 3টা। শেষ। এটা একটু কম বুঝছি, সমস্যা নেই, আরেকটা দেখাই। চলো ওই যোগটা একবার দেখে আসি, কোন বড় একটা যোগ করাইলাম, যে CH3 CH2 ডাবল বন্ড, আবার CH2 ট্রিপল বন্ড CH3। ওকে, চলো এটা করাই। দেখো CH3, ঠিক আছে, তারপর CH2, তারপর CH ডাবল বন্ড, CH2, তারপর C ট্রিপল বন্ড, CH2 ধরো আবার একটা করলাম, CH3 এক্সট্রা করলাম।
সিগমা পাই। সিগমা কয়টা, পাই কয়টা? চলো হিসাব করি। সিগন্যাল মানে সিগমা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। সিগমা হচ্ছে 22টা। চলো আরেকবার রিচেক করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা সিগমা। পাই কয়টা? পাই হচ্ছে সিগমার উপরে যেগুলো, যে কয়টা থাকে দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা পাই, তাহলে তিনটা পাই। তাহলে 22টা সিগমা, তিনটা পাই। দেখছো? তাহলে আশা করি সিগমা পাই গণনা করতে ইনশাল্লাহ আর কখনো কোনো সমস্যা হবে না। এটা আশা করি সবাই বুঝে গেছি আমরা। ওকে, এবার আসি সংকরণ মিশ্র সিগমা পাই গণনা। মিক্সড একটা পড়ব, বড় করে একটা পড়ব, দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ, ধরো CH2 ডাবল বন্ড CH, তারপর হচ্ছে CH2 C triple bond CH2 CH2, তারপর হইলো C triple bond CH, এরকম কয়েকটা দিলাম আমি। হ্যাঁ, তাহলে সংকরায়নটা কিভাবে বের করব? চলো সংকরায়ন বের করি। দেখো, ডাবল বন্ড যাদের মধ্যে আছে তারা সবাই sp2, ট্রিপল বন্ড যাদের মধ্যে আছে সবাই sp, সিঙ্গেল বন্ড এছাড়া যারা থাকবে তারা sp3 হয়ে গেল। এবার চলো সিগমা পাই কাউন্ট করা শিখি। তাহলে এটাকে একটু ভেঙে ভেঙে লিখতে হবে আমার। আসো ভেঙে ভেঙে লিখি। তাহলে CH2 ডাবল বন্ড CH, তারপর CH2, তারপর C ট্রিপল বন্ড CH2। তোমরা এভাবে ভেঙে ভেঙে লিখবে, দেখবা তোমাদের জন্য ইজিয়ার হবে। শোনো, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করাচ্ছে, একটু স্লো করে নিজের স্যাটিসফ্যাকশনে করা ভালো। হ্যাঁ, আচ্ছা, CH2, তারপর হচ্ছে C ট্রিপল বন্ড CH। চলো সিগমা পাই গণনা করি। সিগমা পাই, সিগমা সিঙ্গেল গুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে সিগমা আছে 15টা। চলো আরেকবার রিকাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শেষ। এবার হচ্ছে পাই বন্ড। পাই বন্ড কয়টা? সিগমার উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে পাই বন্ড আছে 5টা। 1 2 3 4 5, 5টা। শেষ হয়ে গেল। তাহলে আশা করি আমাদের সিগমা আর পাই গণনা নিয়ে বা সংকরায়ন বের করা নিয়ে কারো কোনো সমস্যা ইনশাআল্লাহ আর হবে না। আশা করি আর হবে না। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। বেনজিনে সিগমা বন্ধন কতটি? চলো পড়ি বেনজিনে সিগমা বন্ধন কতটি। তাহলে বেনজিনটা একটু আঁকি। সি 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 সি, এই তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে আবার পাই আছে। তাহলে সিগমা কয়টা, পাই কয়টা, দুইটাই হিসাব করি। হ্যাঁ, চলো ফার্স্টে সিগমা হিসাব করি। তাহলে সিগমা দুই ধরনের আছে, একটা হলো কার্বন কার্বন, একটা আছে কার্বন হাইড্রোজেন। দুইটাই একটু লিখি আগে। দেখো কার্বন কার্বন কয়টা, দেখো 1 2 3 4 5 6, 6টা। কার্বন হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6, 6টা। তাহলে টোটাল সিগমা হলো 6 6 12টা। পাই কয়টা? চলো এটাও দেখে ফেলি। 1 2 3, পাই হলো 3টা। আর বলছে বেনজিনের সিগমা বন্ধন কতটি? অ্যান্সার হলো 12টি। তাহলে অ্যান্সার 12টি। শেষ হয়ে গেল। বেনজিন বলে পাই বন্ড কয়টি? 1 2 3, বন্ধন সংখ্যা 3টা। পাই ইলেকট্রন বলে 6টা হইতো। হ্যাঁ, পাই বন্ধন হলো 3টা। ইলেকট্রন হলো 6টা কেন হইতো? কারণ প্রতিটা বন্ধন করতে 2টা ইলেকট্রন লাগে। তাহলে 3টা বন্ধন করতে কয়টা লাগবে? 6টা লাগবে। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি দেখলাম। তো চলো তারপর আমরা একটু সামনের দিকে আগাই। 1 বিউটিন 3 আইন জৈব যৌগের সিগমা ও পাই বন্ধন সংখ্যা কতটি? আচ্ছা, চলো এটা একটু আঁকি। 1 বিউটিন, বিউটিন মানে বুঝছো 4টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন। 1 বিউটিন মানে 1 নম্বরে ইন আছে, দিলাম। 3 আইন, 3 নম্বরে আইন আছে, তাহলে 1 2 3, 1 2 3 4, 3 নম্বরে আছে আইন, এই যে আইন, 3 নম্বরে আছে আইন, দিলাম।
বলছে এটা। এখন বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি। চলো, এখানে দুইটা হাত খালি হাইড্রোজেন, দুইটা, এখানে হলো একটা হাত খালি, হ্যাঁ, আর এখানে একটা হাত খালি। দেখি সব মিলছে কিনা। 4 4 4 4, হ্যাঁ ঠিক আছে। এবার চলো সিগমা পাই গণনা করি। সিগমা পাই, আসো হিসাব করি। সিগমা ফার্স্টে 1 2 3 4 5 6 7, 7টা সিগমা। আবারও 1 2 3 4 5 6 7, 7টা সিগমা। পাই হিসাব করি। সিগমার উপরে যে কয়টা, 1 2 3, তাহলে পাই হচ্ছে 3টা, 1 2 3। তাহলে দেখো 7 3 কোথায় আসে, 7 সিগমা 3 পাই, তাহলে অ্যান্সার হচ্ছে বি, 7 সিগমা 3 পাই। ওকে, 7 সিগমা 3 পাই হয়ে গেল আমাদের সুন্দর 1 বিটুইন 3 আয়ন যৌগের হিসাবটা। ওকে, আচ্ছা, নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? এটা তো আরো সহজ, এটা তো দেওয়াই আছে। তো চলো হিসাব করি। ফার্স্টে সিগমা আর পাই হিসাবটা করে ফেলি। চলো লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সিগমা। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10 11। পাই কয়টা, চলো পাই হিসাব করি। সিগমার উপরে একটা, 1 2 3 4, 4টা পাই, 1 2 3 4, 4টা পাই, তাহলে 11 সিগমা 4 পাই। দেখো 11 সিগমা 4 পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুবই ইজি কোয়েশ্চেনই আসে, জাস্ট একটু মাথা ঠান্ডা করলে সব ইজি। ওকে, এবার সাইক্লোহেক্সানোন এ কয়টি সিগমা বন্ধন রয়েছে? চমৎকার কোশ্চেন। সাইক্লোহেক্সানোন, চলো পড়ি। সাইক্লোহেক্সানোন, তাহলে 2 3 4 5 6, সাইক্লোহেক্সানোন, নোন মানে কিটোন, বাকি হাতে হাইড্রোজেন ঢুকে দাও। সরি, সাইক্লোহেক্সানোন তো ডাবল করে হাইড্রোজেন আসবে। শেষ, সাইক্লোহেক্সানোন। তাহলে চলো সিগমা কয়টা হিসাব করি, পাই কয়টা হিসাব করি। সিগমা দেখো দুই ধরনের আছে, একটা হলো কার্বন অক্সিজেন সিগমা, একটা কার্বন কার্বন সিগমা, একটা কার্বন হাইড্রোজেন সিগমা, এগুলো সব সিগমা। তাহলে দেখো কার্বন অক্সিজেন একটা আছে, কার্বন কার্বন কয়টা, 1 2 3 4 5 6, 6টা আছে। কার্বন হাইড্রোজেন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তাহলে টোটাল সিগমা হলো 17টা। আর তাহলে টোটাল সিগমা 17টা। পাই কয়টা দেখো তো, পাই হচ্ছে শুধু একটা, একটা পাই, পাই হচ্ছে একটা। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি আসলো, সিগমা 17টা। ঠিক আছে, খুব যে কঠিন তা না, এটা যৌগ সম্পর্কে আইডিয়া থাকলে পেরে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এতক্ষণ যা যা বললাম ওইটার একটা সামারি আর কি। আমরা যে জিনিসটা বললাম যে sp3 সংকরণ কার জন্য হয়, অ্যালকেনের জন্য, sp2 হয় অ্যালকিনের জন্য, sp হয় অ্যালকাইনের জন্য, বললাম আমরা মাত্রই। sp3 তে টোটাল কয়টা, একটা s 3টা p, 4টা, এখানে 3টা, এখানে 2টা। সিম্পল। চরিত্র মানে এস আছে কত পার্সেন্ট, দেখো 4টার মধ্যে এস আছে একটা, তাহলে 25%, 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ 1/4। এখানে আছে 3টার মধ্যে একটা, তাহলে 1/3 মানে 33.33। এটা আছে 2টার মধ্যে একটা, মানে হাফ, মানে 50%। সিম্পল। এগুলো কিছু ভ্যালু। কার্বন কার্বন একটা বন্ধন থাকলে তো একটু দূরে দূরে থাকে, বন্ধন দৈর্ঘ্য বেশি। 2টা বন্ধন থাকলে একটু কাছাকাছি আসে, বন্ধন দৈর্ঘ্য কম। 3টা বন্ধন থাকলে আরো কাছাকাছি আসে, আরো কম। অ্যাঙ্গেল গুলো ভাইয়া বলছি, শেপ গুলো কিন্তু ভাইয়া বলেছি, হ্যাঁ সবগুলো বলা শেষ। তো এইগুলো মোটামুটি আমরা ভালো মতো দেখে নিছি। তো আরো যদি স্পেসিফিক্যালি লিখে দিই, sp3 টা হচ্ছে CnH2n+2, এটা হলো CnH2n, এটা হলো CnH2n-2। তো হোপফুলি আমরা এই জিনিসটা সবাই কম বেশি বুঝে ফেলছি। ওকে, তাহলে এটা মোটামুটি আমরা জানি। এবার আসি, এই কয়েকটা কোয়েশ্চেন আছে, এগুলো একটু হালকা মুখস্থ টাইপের, একটু দেখে নিই। মিথেনের স্ফুটনাঙ্ক একটু মুখস্থ রাখতে হবে, 112 কেলভিন। এটা হচ্ছে মিথেনের স্ফুটনাঙ্ক, গ্যাস তো 112 কেলভিন। কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়? আচ্ছা আগে দেখো জৈব যৌগের বৈশিষ্ট্য কোনগুলা। পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, এটা জৈব যৌগের বৈশিষ্ট্য। বিক্রিয়ার কৌশল জটিল, এটাও বৈশিষ্ট্য। তড়িৎ বিশ্লেষণ নয়, এটাও ঠিক আছে। আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এটা তো সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাহলে তো এটার বৈশিষ্ট্য নয় কে আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এটা সেটা। এবার দেখো নিম্নের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না? বিদ্যুৎ পরিবহন করে কারা আমরা জানি, একটা হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়ন পরিবাহী। ম্যাঙ্গানিজের মধ্যে ইলেকট্রন আছে, ও পরিবহন করে। সমুদ্রের পানিতে মিনারেল লবণ আছে, ওরা পরিবহন করে। কপার তো অবশ্যই একটা ভালো কন্ডাক্টর, পরিবাহী, মুক্ত ইলেকট্রন আছে। বাট বেনজিনে কোনো মুক্ত ইলেকট্রন নাই,
তার মানে ও পরিবহন করে না, সবগুলো তো বদ্ধ, রেজোন্যান্স হয় নিজের মধ্যে, ভিতরের মধ্যে ফ্রি ইলেকট্রন নেই, সো ও করে না। জৈব যৌগ শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি কি? আচ্ছা, এটা আমি লিখে দিই। লেসাইন পদ্ধতি হচ্ছে জৈব যৌগ শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি। এখানে স্পেসিফিক্যালি জৈব যৌগের মধ্যে তিনটা জিনিসের উৎপত্তি খোঁজা হয়, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। এই তিনটার উপস্থিতি খোঁজার জন্য যে স্পেশাল পরীক্ষা সেটা হচ্ছে লেসাইন পদ্ধতি, সেটা জৈব যৌগ শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি হিসেবে পরিচিত। এরপর দেখো ফুলারিন কি? ফুলারিন তো জানোই কার্বনের আরেকটা রূপভেদ, যেটা বেরোচ্ছে C60 নামে। হ্যাঁ, C60। তো এই যে দেখো কার্বনের একটি রূপভেদ ফুলারিন। হ্যাঁ, ফুলারিন গোল ফুটবলের মতো বড়। হ্যাঁ, আচ্ছা ওকে। তো মোটামুটি আমাদের টাইপ 1টা শেষ, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখন 1 মিনিট একটা বিরতি নিতে পারি। 1 মিনিট বিরতি নিয়ে দেন হচ্ছে আমরা টাইপ 2টা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আবার একটা ছোট্ট 1 মিনিটের বিরতি নিয়ে চলে আসলাম। এবার হচ্ছে টাইপ 2 পড়বো, মাথা ঠান্ডা করে শান্তি মতো টাইপ 2টা পড়বো। টাইপ 2 তে কি আছে? কার্যকরীমূলক ও সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগের বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা আস্তে ধীরে পড়বো, এবং এই টাইপটা দেখো ভর্তি পরীক্ষায় কোন কোন বার কেমন প্রশ্ন এসেছে। স্পেসিফিক্যালি যদি দেখো গুচ্ছ অ্যাডমিশন টেস্টে তোমাদের জিএসটি মানে জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি, ওইটাতে 22-23 সালে কিন্তু কোশ্চেনটা আসছে এখান থেকে। তো এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, রেগুলার আসছে। ডিউতে দেখো রিসেন্টলি আসছে, সাস্টে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, সব জায়গায় কিন্তু আসছে। সো অবভিয়াসলি এটা 3 স্টার ইম্পর্টেন্স বলাই যায়। সো এটাও কিন্তু বেসিক, কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী, এটাও কিন্তু একটা বেসিক। তো চলো বেসিক গুলো কিভাবে হ্যান্ডেল করবো আসো যাই। আচ্ছা, তো এখন প্রথম কথা, জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে এটা কত ভাগে ভাগ করা যায়। এখন দেখো বিক্রিয়ার প্রকারভেদ অনুযায়ী আমরা 4 ভাগে ভাগ করি। এটা হচ্ছে সংযোজন, একটা প্রতিস্থাপন, একটা অপসারণ, একটা সমানুকরণ। সমানুকরণকে আমরা আবার ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া বলি আর কি, পুনর্বিন্যাস। হ্যাঁ, সমানুকরণকে আমরা অনেক সময় পুনর্বিন্যাসও বলি বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এগুলো বলি। তো এছাড়া সমানুকরণ আছে, অপসারণ আছে। অপসারণ 2 ধরনের আছে, E1 E2। হ্যাঁ, এক আণবিক অপসারণ, দ্বি আণবিক অপসারণ। তারপর প্রতিস্থাপন আছে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মানে ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী, দেখবো সব দেখবো, টেনশনের কোনো কারণ নেই। এগুলো আবার 2 ধরনের আছে, যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেটা, হ্যাঁ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এক আণবিক, দ্বি আণবিক, এটা কেন হয়, কিভাবে হয়, এক কেন বলি, দ্বি কেন বলি, ওভারঅল সব ব্যাখ্যা করবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এছাড়া সংযোজন বিক্রিয়াগুলো আছে, এই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, হ্যাঁ, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, কোনটা কিভাবে হয় না হয় সবগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। প্রত্যেকটা ধরে ধরে আমরা দেখি আসো। প্রথম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম হয় দেখো। ধরো তোমার কাছে আছে হচ্ছে কি দিয়ে এক্সাম্পল দিতে পারি, সে ফর এক্সাম্পল তোমার কাছে আছে CH3X। হ্যাঁ, এটা আছে হ্যালোজেন। তো এটাকে একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। ধরো আমরা লিখলাম RX, এভাবে লিখলাম, প্লাস KOH, এটা লিখলাম। এটা লিখলাম। এটার অবশ্যই নিতে হবে অ্যাকুয়াস। KOH এর অ্যাকুয়াস নেওয়া মানে হচ্ছে ও জলীয় অবস্থায় আছে, এবং ও কি করবে, শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে। হ্যাঁ, তখন প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয় এটা দেখাই। পটাশিয়াম তো প্লাস, OH হচ্ছে মাইনাস।
হ্যালোজেন মাইনাস, তাহলে অ্যালকাইলটা প্লাস। তাহলে প্লাস আর এই মাইনাস যাবে এই প্লাসের কাছে, এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, শেষ, সিম্পল, আর কোনো বিক্রিয়া না। তাহলে এখানে কি হচ্ছে ভাই দেখো, এখানে হচ্ছে আর ওএইচ অ্যালকোহল প্লাস কে এক্স, এরকম, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই যে প্রতিস্থাপনটা লিখলাম আমি স্পেসিফিক্যালি, এটা কি ধরনের প্রতিস্থাপন একটু খেয়াল করলে দেখবা যে এখানে যে কার্বনটা আছে, খেয়াল করো, এটাকে যদি আমি এভাবে লিখতাম CH3 X, বা Cl, ধরো CH3 Cl প্লাস KOH অ্যাকুয়াস, এভাবে যদি লিখতাম, তো এই ক্ষেত্রে খেয়াল করো এটা তো মাইনাস না, এটা মাইনাস, এটা প্লাস, তাই তো? তাহলে এই কার্বনের কাছে কে প্রতিস্থাপন হইতে আসতেছে? নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল মানে কি? যারা কেন্দ্রকে আকর্ষণ করে, কেন্দ্র তো প্লাস, প্লাসকে আকর্ষণ করে কে? যারা মাইনাস। তাহলে এটাও একটা নিউক্লিওফাইল, এটাও একটা নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের মধ্যে কি হচ্ছে এখানে? প্রতিস্থাপন না? এজন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটার 1 2 কেন হয় এটা পরে বলবো, এখন না। তাহলে আপাতত এটাকে যদি একটু লিখি, তাহলে হয় CH3OH প্লাস KCl। এই সুন্দর মতো তোমাদেরকে এই জিনিসটা একটু হিন্ট দিলাম। তাহলে আমরা কি জানলাম যে KOH যখন আমি অ্যাকুয়াস নিব তখন হবে কোন বিক্রিয়া? প্রতিস্থাপন। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে তখন। ওকে, গেল, এটা প্রতিস্থাপন। এবার আসি একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ফাইন কোশ্চেন। কার্বন 4টা হাতেই ফিল আপ, মনে করো ABCD এরকম আছে। এখন ওর সাথে যদি আমি কোনো একটা কিছু বিক্রিয়া করাতে চাই, সিগমা বন্ধন, কিন্তু সবগুলো সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন ভাঙা কিন্তু ডিফিকাল্ট। মানে এখানে সে ঢুকবে কি? ঢোকার তো কোনো কিছু নাই, এক্সচেঞ্জ করতে পারে, বিয়ের জায়গায় অন্য একটা কিছু আসতে পারে, হ্যাঁ, এক্সচেঞ্জ করতে পারে। এক্সচেঞ্জ করাকে কি বলা হয়? প্রতিস্থাপন। তার মানে একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক যারা আছে তাদের ক্ষেত্রে কোন বিক্রিয়া শুধুমাত্র পসিবল? নরমালি প্রতিস্থাপন, নরমালি, ঠিক আছে, নরমালি প্রতিস্থাপন পসিবল, ইউজুয়ালি প্রতিস্থাপন হয়ে থাকে। তাহলে ইউজুয়ালি কোন বিক্রিয়া হয়ে থাকে ভাইয়া? প্রতিস্থাপন হয়ে থাকে। হ্যাঁ, অপসারণও হয়, অপসারণও হয়, মেইনলি হয় প্রতিস্থাপন। নরমাল তাপমাত্রায় প্রতিস্থাপন হয়, বেশি তাপমাত্রা দিলে অপসারণ হয়, বিগ বাস্ট। আচ্ছা, এবার আসি সংযোজন বা দ্রুত বিক্রিয়া। ওকে, সংযোজন বা দ্রুত বিক্রিয়াটা কাদের জন্য হবে? অবশ্যই যারা সংযোগ করতে পারবে তাদের জন্য। যেমন ধরো তোমার কাছে আছে সি ডাবল বন্ড, সি, এখানে মনে করো আছে এইচ 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 এইচ, এটা আছে। এখন তুমি সংযোজন করতে চাইতেছো, ধরো কাকে বলবো, ধরো পানি, সিম্পল, এইচ ঢুকবে ওইচ ঢুকবে, সিম্পলিফাই ভাবে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি এখানে তো একটা অসম্পৃক্ত পাই বন্ধন আছে, পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে দুইটা হাত খালি হবে, একটাতে এইচ একটাতে ওইচ ঢুকবে, শেষ হয়ে গেল। তাহলে সংযোজন বা দ্রুত বিক্রিয়া করতে হলে তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন প্রয়োজন, তাই না? তেমন ধর ত্রিবন্ধনের একটা উদাহরণ যদি দেই, ত্রিবন্ধনের পানির উদাহরণটা একটু ডেঞ্জারাস, হ্যাঁ, এটা একটু পরে অন্য জায়গায় দিব আর কি। হ্যাঁ, ধরো ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যে ত্রিবন্ধনে ধরো আমরা কি দিতে পারি? ব্রোমিন দিতে পারি। হ্যাঁ, ব্রোমিন, ব্রোমিন দিতে পারি CCl4 এর উপস্থিতিতে। তখন কি হবে? ত্রিবন্ধনের মধ্যে বাকি ডাবল বন্ড গুলো ভেঙে যাবে, প্রত্যেকটাতে ব্রোমিন ঢুকবে, এই হলো একটা অবস্থা। ঠিক আছে, তো এটা হচ্ছে সংযোজন। তাহলে সংযোজন বিক্রিয়া করতে হলে বা দ্রুত বিক্রিয়া করতে হলে আমাদের কি লাগবে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সোজা বাংলায় অসম্পৃক্ততা লাগবে। সোজা বাংলায় কি লাগবে? অসম্পৃক্ততা। আর প্রতিস্থাপন করতে হলে সম্পৃক্ততা লাগবে, সম্পৃক্ততা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে কোনটি দ্রুত বিক্রিয়া দেয়? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, COOH। এখানে তো ডাবল বন্ড আছে, তাহলে তো দ্রুত বিক্রিয়া দেওয়ার কথা। পারতপক্ষেও দ্রুত বিক্রিয়া দেয় না, ও একটা মূলক, পারতপক্ষেও দ্রুত বিক্রিয়া দেয় না, তাহলে এটা হবে না। এখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, এটা হবে না, এটা তো হইলই না, এটা নাই। তাহলে অ্যান্সার ডি, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড রাখতে হবে, ঠিক আছে, যারা বন্ধনটা ভেঙে নিতে পারবে, এটাই হচ্ছে দ্রুত বিক্রিয়া দিবে। আচ্ছা, অপসারণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। হ্যাঁ, অপসারণ বিক্রিয়া চলো আমরা আসি, এটা কিভাবে করে। ধরো তোমার কাছে আছে CH3 CH2OH, এটা আছে, এটাকে তুমি অপসারণ করবা,
হ্যাঁ, এই অ্যালকোহলকে তুমি অপসারণ করবা। এখন অপসারণ অনেকভাবে করা যায়, আমি আপাতত ঘনীভবন করতে চাইতেছি, পানি বের করতে চাইতেছি। তাহলে গাঢ় H2SO4 দিব ধরো। হ্যাঁ, 100°C লাগে না তো, 180°C লাগে আর কি এখানে। হ্যাঁ, 180°C লাগে, গাঢ় H2SO4 দিছি। তাহলে অপসারণ হলে কি হবে, কি হয়, কেসটা কি, সমস্যাটা কি, কি তৈরি করে? আচ্ছা, তাহলে আমি এই বিক্রিয়াটাও দেখাই, আবার আরেকটা বিক্রিয়াও দেখাই, দুই ধরনের অপসারণই দেখাই। এটা তো হয় কি, গাঢ় H2SO4 হচ্ছে একটা নিরোধক। নিরোধক, নিরোধক মানে পানি বের করবে। তাহলে ও কি করবে, এই কার্বন থেকে OH বের করবে। একটা কার্বন থেকে অলরেডি একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে ওর কিন্তু চার্জ ঘনত্ব বেড়ে গেছে। বাদ, তাহলে পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেনকে নিবে। তাহলে কি তৈরি করলো, পানি, প্লাস তাদের মধ্যে কি হলো, একটা অসম্পৃক্ততা তৈরি হলো, তাই না? সিঙ্গেল বন্ড ভেঙে ডাবল বন্ড তৈরি করলো। তাহলে ঠিক তেমনি ডাবল বন্ডকেও ভেঙে আমরা ট্রিপল বন্ড বানাইতে পারি, বাট ট্রিপল বন্ডকে তো অপসারণ করার কিছু নাই, চার বন্ড তো বলে কিছু নাই। তাহলে অপসারণ শুধুমাত্র কার কার সম্ভব, সিঙ্গেল বন্ড এন্ড ডাবল বন্ডের সম্ভব, ট্রিপল বন্ডের কিন্তু সম্ভব না। ঠিক আছে, আরেকটা যেটা এক্সাম্পল ভাইয়া দিব বলছিলাম, সেটা হচ্ছে এটা CH CH ধরো কি দেওয়া যায়, Cl, ধরো এখানে একটা Cl দিলাম, হ্যাঁ, সাথে দিলাম KOH, এবার দিব অ্যালকোহলিও। অ্যালকোহলিও KOH লেখার মানে হচ্ছে এই KOH-টা পিওর ক্ষার হিসেবে কাজ করবে। ক্ষার, ক্ষার মানে ওর এই K প্লাসটা এই ক্লোরিন মাইনাসকে নিবে, নিয়ে নিবে, আলাদা আলাদা করে দিবে। প্লাস এই OH মাইনাসটা কি করবে, এই কার্বন থেকে তো অলরেডি একটা চলে গেছে, তখন পাশের কার্বনের H কে টান দিবে, ওরা খালি নিবেই, এজন্যই তো অপসারণ, পানি তৈরি করবে। মাঝখানে কি হয়ে গেল, একটা অসম্পৃক্ততা তৈরি আসলো। তার মানে KOH এর আমরা দুইটা ভার্সন পড়লাম, একটা হচ্ছে কি অ্যাকুয়াস প্রতিস্থাপন, আর একটা বললাম অ্যালকোহলিও, যেটা ক্ষার হিসেবে কাজ করে, এটা কি করে, অপসারণ করায়, এটা হচ্ছে অপসারণ করায়। হ্যাঁ, এই এই অপসারণকে ইংলিশে ইলিমিনেশন বলে। এটা ওই যে এক আণবিক দুই আণবিক এরকম হয় আর কি। ঠিক আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম। ওকে, আচ্ছা, এবার আসি অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক KOH সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা হলো, ওই যে সিম্পল কথা বললাম না, অ্যালকোহলিক KOH সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, ক্ষারের মতো কাজ করে, মানে সব নিয়ে চলে যায়। তাহলে ক্ষার বা বেইজের মতো কাজ করে। ঠিক আছে, দেখো ডিউতে আসছিল 20-21, খুব রিলেটেবল একটা কোশ্চেন। হ্যাঁ, কোন বন্ধনযুক্ত, মানে কোন বন্ধনযুক্ত কার্যকরী মূলকের ক্ষেত্রে অপসারণ বিক্রিয়া ঘটে? ভাইয়া বলছিলাম একক বন্ধন, দুই বন্ধন, ত্রিবন্ধনে কিন্তু হয় না। তাহলে একক বন্ধনে হয়, দ্বিবন্ধনে হয়, ত্রিবন্ধনে কিন্তু হয় না। তাহলে অ্যান্সার A and B, AB উভয়। জাহাঙ্গীরনগরে 19-20 আসছে। হ্যাঁ, AB উভয়। ওকে, আচ্ছা, এবার আসি আমরা সমানুকরণ বিক্রিয়া, খুবই মজার বিক্রিয়া। চলো একটু সমানুকরণ বিক্রিয়াটা পড়ি। যেমন ওহলার সিনথেসিস আমরা বললাম না, একটু দাঁড়াও, ওহলার সিনথেসিস, এই বিক্রিয়াটা কি বললাম আমরা, অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট করলে পাওয়া যাচ্ছে ইউরিয়া। এটা তো আমরা জৈব যৌগের যে পরীক্ষাগারে প্রস্তুতকৃত প্রথম উৎপাদ ইউরিয়া, এটা আমরা বললাম, এটা একটা সমানুকরণ বিক্রিয়া। আরেকটা যে বিক্রিয়া বলছিলাম যে ডেঞ্জারাস, পানির সাথে, এটা দেখাচ্ছি। ফার্স্টে যখন পানির সাথে বিক্রিয়া করে, ওরা পানির সাথে যখন বিক্রিয়া করে, এটারে পুনর্বিন্যাস বলে আর কি। হ্যাঁ, দেখাই, পানির সাথে বিক্রিয়া করলে নরমালি ফার্স্টে কি হয়, HC ডাবল বন্ড CH, এখানে একটা H ঢুকে, এখানে একটা OH ঢুকে, নরমাল। কিন্তু আমি যখন এখানের মধ্যে একটা প্রভাবক দিব, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, এই দুইটা স্পেশাল প্রভাবক দিব, এন্ড 80°C টেম্পারেচার দিব, তখন হয় কি অক্সিজেন পাওয়ারফুল হয়ে যায়। এই দ্বিবন্ধনটা অক্সিজেন নিচের দিকে টান দেয়, পাওয়ারফুল হয়ে যাওয়া মানে অক্সিজেন একা একা থাকবে। এই দ্বিবন্ধনটা টান দিলে অক্সিজেন নিজের কাছে নিয়ে নিল, তাহলে এই কার্বনের কি একটা হাত খালি হলো, আর এই অক্সিজেনটা কি হাইড্রোজেনকে ত্যাগ করে দিতে চাইলো, এই হাইড্রোজেন গিয়ে আবার এখানে ঢুকবে। কি হয় তখন দেখো, কি হয় তখন দেখো, তখন হচ্ছে HCHHCOH, তখন কি তৈরি হইলো, অ্যালডিহাইড। দেখো তাহলে এই যে এটা থেকে এটা তৈরি হইলো, এটাকে আমরা বলতেছি ভাইয়া সমানুকরণ বা রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া। ঠিক আছে, এটা থেকে এটা হইতেছে শেষ, এটা কার জন্য হয়েছে, এই প্রভাবকের জন্য হয়েছে। তাহলে এটাকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে ফেলি।
এটা ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, এটা সবসময় আসে। ঠিক আছে, এই গেল আমাদের সিম্পল প্লেন বিক্রিয়া। আচ্ছা, তাহলে সমানুকরণ বিক্রিয়া শিখলাম, যেটা দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হোলার সিনথেসিস, আর এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোলাইসিস অফ অ্যালকাইন। হাইড্রো, একটু বাংলায় লিখে দিই, হাইড্রোলাইসিস অফ অ্যালকাইন। ঠিক আছে, হাইড্রোলাইসিস অফ অ্যালকাইন। ঠিক আছে, তাহলে এটা আমরা সুন্দর মতো বুঝে গেছি হোপফুলি। আচ্ছা, তাহলে হাইড্রোলাইসিস অফ অ্যালকাইন আমরা করে ফেললাম। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমরা আস্তে আস্তে বেসিকের দিকে পড়বো। তাহলে জৈব যৌগের বিক্রিয়ার শ্রেণীবিভাগ আমাদের শেষ। এখন আমরা পড়বো কার্যকরীমূলক ও সমগোত্রীয় শ্রেণী, এই টপিকটা নিয়ে পড়বো। আচ্ছা ভাইয়া বলেন, কার্যকরীমূলক আর সমগোত্রীয় শ্রেণী এই জিনিসটা আসলে কি? মানে কার্যকরীমূলক আর সমগোত্রীয় শ্রেণী ব্যাপারটা আসলে কি? আচ্ছা, মনে আছে একদম শুরুর স্লাইডে একটা কথা বলছিলাম ভাইয়া, এই যে ইনঅর্গানিক কম্পাউন্ড আর অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সিয়েটর মেইন কে কার্যকরীমূলক। তাহলে ব্যাপারটা কি, সংজ্ঞাটা কি? আসো পড়ি। তোমাদের মনে আছে কি? দেখো তো, অ্যালকেন, যে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2। এটা থেকে যদি আমি একটা হাইড্রোজেন বিয়োগ করি, তাহলে এটাকে এভাবে লেখা যায় CnH2n+1, আর একটা হাত খালি। এই ব্যাপারটাকে আমরা কি বলি? এই ব্যাপারটাকে আমরা নাম দিছি অ্যালকাইল, তাই না? অ্যালকাইল একটা ড্যাশ থাকে আর কি, তাই না? এটার নাম দিছি আমরা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, আচ্ছা ভেরি গুড, এটা আমরা পারি। এবার অ্যালকাইল মূলক গুলো আঁকি, চলো। অ্যালকাইল, অ্যালকাইলের সাথে OH, সরি, অ্যালকাইলের সাথে ভাইয়া প্রথমে দিলাম হচ্ছে হ্যালোজেন, দ্বিতীয়তে দিলাম একটা OH, তৃতীয়তে দিলাম একটা CHO, চতুর্থতে দিলাম একটা COOH। খেয়াল করছো কি কি হয়েছে? ঝামেলাটা কই বলো ভাইয়াকে, চিন্তা করো ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, বাংলিশ হয়ে যাচ্ছে জিনিসটা, বাংলায় লিখি, ওয়েট। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো মজার পয়েন্ট, মজার একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে এখানে এই চারটা জিনিস, এই চারটা মানে প্রথম অংশটুকু তো সবার জন্য সেম, বাট বাট একটা পরমাণু, দুইটা পরমাণু, তিনটা পরমাণু বা চারটা পরমাণু, তারা কি করতেছে? সমগ্র যৌগের ধর্ম বৈশিষ্ট্য চেঞ্জ করে দিতেছে, তাই না? তাইলে একটা পরমাণু বা একাধিক পরমাণু যদি তারা একটা গুচ্ছ হয়ে সমগ্র যৌগের ধর্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তাকে কি বলা হয়? কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক কাকে বলে? একটি পরমাণু বা একাধিক পরমাণু তারা যদি একটা গুচ্ছ হয়ে সমগ্র যৌগের ধর্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন আমরা তাকে বলবো কি? কার্যকরীমূলক। সহজ একটা উদাহরণ, যেমন আমি যদি আমার আব্বুকে ভয় পাই, আমার চাচাতো ভাই কিন্তু আমার আব্বুকে ভয় পাবে না, কিন্তু আমার চাচাতো ভাই কিন্তু আমার চাচাকে ভয় পাবে, কিন্তু আমি তো চাচাকে ভয় পাবো না। তো কার্যকরীমূলকের যে বিষয়টা থাকে, প্রভাবকের মতো আর কি ব্যাপারটা, যে কার্যকরীমূলক ব্যাপারটা কি? কার্যকরীমূলক হচ্ছে পুরা যৌগের ধর্ম বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এটা বংশ আর কি বলতে পারো। হ্যাঁ, তাহলে অবশ্যই প্রত্যেকটা কার্যকরীমূলকের একটা আলাদা বংশ আছে, আছে না? প্রত্যেকটা কার্যকরীমূলকের আলাদা একটা বংশ আছে, গুড। এই বংশটাকেই আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী। প্রত্যেকটা কার্যকরীমূলককে আমরা একটা বংশের মধ্যে ফেলি, এটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। সো আমরা কি বলতে পারি? সমগোত্রীয় শ্রেণীর প্রথম একটা বৈশিষ্ট্য, এখানে সেম কার্যকরীমূলক থাকবে, সেম কার্যকরীমূলক থাকবে, তাই না? 2 নাম্বার, সাধারণ সংকেত থাকবে। সাধারণ সংকেত কেমন থাকবে? যেমন অ্যালকেনের জন্য কি CnH2n+2, অ্যালকোহলের জন্য CnH2n+1 OH, তারপর অ্যালডিহাইডের জন্য CnH2n+1 CHO, তারপর অ্যাসিডের জন্য CnH2n+1 COOH, এরকম থাকবে, তাইলে সাধারণ সংকেত থাকবে। 3 নাম্বার, ভৌত ও রাসায়নিক ধর্ম কাছাকাছি হবে।
ভৌত ও রাসায়নিক ধর্ম অলমোস্ট সেম হবে। 4 নাম্বার কি, পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আচ্ছা, হয়তো এইটা বুঝো নাই, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে বা ভর হিসেবে 14 ভরের পার্থক্য থাকবে। 14 ভরের পার্থক্য থাকবে, এটা হইতে পারে। এখন এই ব্যাপারটা আবার কি, চলো বুঝি। ধরো অ্যালকেনের ক্ষেত্রে আসি, ইথেন মিথেন, দুইটা ডিফারেন্স করো, CH2 পরপর দুইটা। অ্যালকোহলের ক্ষেত্রে আসি, মিথানল ইথানল, দুইটা বিয়োগ করো, CH2। তারপর মিথানেল, তারপর ইথানেল, বিয়োগ করো, দেখবা CH2। তারপর মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড, বিয়োগ করো, দেখবা CH2। সো বেসিক থিংটা কি থাকলো? বেসিক থিংটা থাকলো যে পরপর দুইটা যৌগের মধ্যে একটি মিথিলিন মূলক বা 14 ভরের পার্থক্য। 14 ভর কেন? কার্বনের ভর 12, হাইড্রোজেন দুইটার ভর 2, তাহলে 14 ভরের পার্থক্য থাকে। তাহলে মোটামুটি আমরা কি শিখলাম? এটা হচ্ছে সমগোত্র শ্রেণী। তাহলে সমগোত্র শ্রেণীতে কি থাকবে? একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, সাধারণ সংকেতে তাদেরকে প্রকাশ করা যাবে, তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় সেম হবে। ওই তো কার্বন সংখ্যা বাড়তে থাকলে ভৌত রাসায়নিক ধর্মের একটা পরিবর্তন আসবে, বাট এটা সিমিলার হবে। পরপর দুইটি যৌগের মধ্যে ভর হিসেবে 14 আর মূলক হিসেবে মিথিলিন মূলকের একটা পার্থক্য থাকবে। শেষ হয়ে গেল। মোটামুটি সমগোত্র শ্রেণী সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আসি মেইন বৈশিষ্ট্যগুলো একবার দেখে ফেলি। কি কি বললাম? এদেরকে একটি সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, বললাম। এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক আছে, বললাম। আণবিক ভরের ক্রম অনুসারে পাশাপাশি সাজালে দুটি সদস্যের আণবিক সংকেত শুধুমাত্র CH2 মূলকের মাধ্যমে থাকে, ভর হিসাবে 14। বললাম একই শ্রেণীর যৌগসমূহের একই কার্যকরী মূলক থাকায় এদের একই ধরনের রাসায়নিক ধর্ম দেখা যায়। ওকে। আর এদের সবাইকে, এই যে এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এদের একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়, এক দুইটা এক্সেপশন ছাড়া। হ্যাঁ, আর এক্সেপশন বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, প্রত্যেকটা এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এদেরকে একটি সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় যেহেতু সবকিছু সিমিলার। হ্যাঁ, এই তো এটা হচ্ছে মোটামুটি সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে, এবার আসি সামনে। কোনটি একটি অ্যালকাইনের সংকেত? আচ্ছা, অ্যালকাইন কি? CnH2n-2, CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের সংকেত কি? এই যে CnH2n, এটা কিসের মধ্যে পড়ে? CnH2n, এটা অ্যালকিন। এটাও কিন্তু CnH2n, এটাও একটা অ্যালকিন। এটা হলো CnH2n+2, তাহলে অপশন এটাই হবে। দেখো CnH2n-2, 4, তাহলে 4 × 2 - 2, তাহলে 6 হয়। ঠিক আছে, তাহলে এটাই ডি। পরে দেখো অ্যালকেনের সাধারণ ফর্মুলা, অ্যালকেন, তাহলে CnH2n+2, এটা তো জানি। অ্যালকেনের সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n+2। এরপর দেখো এক নজরে জৈব যৌগের কার্যকরী মূলকগুলো একটু দেখো, কিছু ব্যাখ্যা আছে সামনে। অ্যালকাইল হ্যালাইডকে আমরা হ্যালাইড মূলক বলি, কার্যকরী মূলক X। অ্যালকোহলকে হাইড্রোক্সিল OH। এই যে এই ডিগ্রিগুলা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এগুলা নিয়ে কথা বলতেছি, একটু ওয়েট করো, আপাতত এমনিই দেখো। অ্যালডিহাইড হচ্ছে CHO, কিটোন হচ্ছে CO, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH, অ্যালকাইল অ্যামিন হচ্ছে NH2, অ্যাসিড অ্যামাইড, এটা অ্যাসিডের জাতক এগুলা, তাহলে CONH2, এস্টার হচ্ছে COOR, অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে, এটা দুইটা অ্যাসিডকে পানি বিয়োগ করে দিলে এটা পাওয়া যায়, এটা দেখবো আস্তে আস্তে আমরা। আর অ্যালকাইল সায়ানাইড, হ্যাঁ সায়ানাইড, এগুলা থাকতেছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ডিগ্রি গুলা কি ভাইয়া? আসো ডিগ্রি দেখি, ডিগ্রি গুলা কিভাবে হিসাব করে। ধরো একটা যৌগ আঁকি আমি, হ্যাঁ কয়েকটা যৌগ একটু আঁকি কনজিকিউটিভ। এখানে ধরো কিছু একটা আছে, এখানে ধরো কোন একটা মূলক আছে।
আসো এক ধাক্কায় ডিগ্রি শিখে ফেলি। নরমালি যে কোনো একটা অ্যালকাইল এর সাথে একটা মূলক যুক্ত হয়, আমরা ধরে নিই, হ্যাঁ, অ্যালকাইল, যে কার্বনের চারটা হাতে একটা হাতকে আমরা মূলকের জন্য ডেডিকেট করে দিলাম। কার্বনের একটা হাতকে আমরা মূলক, যে কোনো মূলক, হ্যাঁ, হাইড্রোজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, OH থাকতে পারে, CHO থাকতে পারে, যে কোনো কিছু ডেডিকেট করে দিলাম। তাহলে তার কয়টা হাত থাকে ভাইয়া? 3টা। ওই 3টা হাতে বাই ডিফল্ট তার থাকা উচিত 3টা হাইড্রোজেন। এটাকে আমরা বলবো নো ডিগ্রি, মানে কোনো ডিগ্রি নাই। হ্যাঁ, অনেকে মনে রাখার জন্য 0 ডিগ্রি বলে, বাট এরকম কোনো ডিগ্রি নেই, 3টে হাইড্রোজেন থাকা উচিত। এখন মনে রাখবা ডিগ্রি হচ্ছে যে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেটা তত ডিগ্রি। দেখো এখানে 3টে হাইড্রোজেন আছে, নাই, একটা কম আছে, একটা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি। শেষ। এখানে 3টা হাইড্রোজেন থাকার কথা, 2টা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে যে কয়টা প্রতিস্থাপন হয়েছে ওরা অত ডিগ্রি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, বা এটাকে বলা হয় আইসো। দেখবো আমরা আস্তে আস্তে এগুলো সমনতায় গিয়ে। এখানে দেখো 3টেই হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও, এরকম বলা হয়। টারশিয়ারি বা নিও, বাংলাগুলো একটু লিখে দিই সুবিধা হবে। এটাকে বলে হচ্ছে প্রাইমারি, এটাকে বলে সেকেন্ডারি, এটাকে বলা হচ্ছে টারশিয়ারি, এটাকে বলা হচ্ছে টারশিয়ারি। ওকে, সো এরকম আর কি। তো আমরা কি শিখলাম? যদি যদি কোনো ডিগ্রি না চাই, নো ডিগ্রি, তাহলে অ্যালকোহলকে কিভাবে লিখবো? CH3OH। যদি 1 ডিগ্রি চাই তাহলে CH2OH, এখানে একটা আর দিলাম, একটা প্রতিস্থাপন হচ্ছে। 2টা যদি আর দেই CHOH 2 ডিগ্রি, 3টাই যদি আর দেই তাহলে এটা 3 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, সো এইটুক মোটামুটি আশা করি সবাই বুঝে গেছে। এবার আসি এখানে দেখি বুঝি কিনা। দেখেন কার্বন 2টা হাইড্রোজেন আছে, একটা OH, আর একটা হাত খালি, মানে একটা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে কি বলবো? 1 ডিগ্রি বা এটাকে ভাইয়া কি বলছিলাম? প্রাইমারি, প্রাইমারি বলছিলাম। এটার ক্ষেত্রে খেয়াল করেন কার্বন একটা হাইড্রোজেন আছে আর একটা OH, তাহলে 2টা হাত খালি, 2টা হাত খালি, তাহলে এটাকে আমরা কি বলছিলাম? 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো, এরকম নাম দিছিলাম। 3 ডিগ্রি, 3 ডিগ্রি দেখেন 3টাই হাইড্রোজেন নাই, প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটাকে 3 ডিগ্রি বা টার্ট বা টারশিয়ারি বা নিও বলছিলাম ভাইয়া, তাই না? এরকম। তো এই যে এইভাবে ডিগ্রির কনসেপ্টটা আশা করি আমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। ডিগ্রি থেকে কিন্তু কোশ্চেন আসে, ডিগ্রি থেকে বেশ কোশ্চেন আসে। তো চলো দেখি। আচ্ছা, আরো কয়েকটা মানে কার্যকরী মূলক আছে, এগুলো একটু দেখে নিই। যেমন নাইট্রো যৌগের ক্ষেত্রে নাইট্রো মূলক আছে, থায়োল মূলক আছে, সালফার হাইড্রোজেনের মূলক, ফিনাইল মূলক আছে, ন্যাপথাইল মূলক আছে, ওই ন্যাপথালিন থেকে হাইড্রোজেন গেছে আর কি। বেনজাইল, বেনজাল, বেনজো, এই জিনিসটা কি এটা নিয়েও তোমাদের একটু সন্দেহ আছে আমি জানি, এটা একটু শিখাই দিই। দেখো টলুইন আছে না, মিথাইল বেনজিন, এটা নরমাল। এটা থেকে যদি আমি একটা হাইড্রোজেন বিয়োগ করি তখন এটাকে এভাবে লিখতে পারবো, CH2 ড্যাশ। এই দেখো CH2 ড্যাশ, এটার নাম কি দিছে? বেনজাইল, তাহলে এটা বেনজাইল। আরেকটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে CH ডাবল ড্যাশ, CH ডাবল ড্যাশ, এটাকে বলবো বেনজাল, নাম দিছে। তাহলে আরেকটা হাইড্রোজেন বাদ দাও, C ট্রিপল ড্যাশ, ট্রিপল ড্যাশ, এটার নাম হলো বেনজো। তাহলে এই পার্থক্যগুলো এগুলো আসলে কার থেকে আসছে? এই যে বেনজাইল, বেনজাল, বেনজো, এগুলো কিন্তু টলুইন থেকে আসছে, টলুইন হতে। হ্যাঁ, সো এই যে রেফারেন্সটা ভাইয়া দেখাই দিলাম। তাহলে এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এটা কোত্থেকে আসলো ভাই? এভাবে আসলো। সালফোনিক অ্যাসিড হচ্ছে এই যে এটাই। সালফোনিক অ্যাসিড কিভাবে হয়? H2SO4 কে যদি তুমি ভাঙো এভাবে, OH HSO3, ওই OH টা প্রতিস্থাপন হয়ে গেলেই যে অংশটা থাকে এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড মূলক। ঠিক আছে? এই আচ্ছা, সো এটা মোটামুটি আমরা দেখে ফেললাম। এবার আসি কোশ্চেনে। কি বলছে? এটা একদম রিসেন্ট কোশ্চেন আসছে তোমাদের। হ্যাঁ, এটা একদম রিসেন্ট, এটা হচ্ছে কোশ্চেনটা আসছে। দেখো যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে? এটা 22-23 সালের কোশ্চেন, জিএসটি। হ্যাঁ, যৌগটিতে জিএসটি 22-23, হ্যাঁ, জিএসটি 22-23। তো এখানে বলছে যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে। কেমনে হিসাব করব? নরমালি অ্যালকেনকে আমরা হিসাব করি না, ও তো সবার মধ্যেই থাকে। হ্যাঁ, অ্যালকেন ছাড়া দেখতে হবে। দেখো একটা অ্যালকাইন, অ্যালকিন, কিটোন, এইটাকে বলি আমরা এস্টার। হ্যাঁ,
তো কি কি আছে? অ্যালকাইন, দাঁড়াও বাংলায় লিখি, অ্যালকাইন, অ্যালকিন, কিটোন, এটা কি আছে? আর সি ডাবল ও আর, এই যে আর সি ডাবল ও আর, এটাকে বলি আমরা এস্টার। এস্টার, হ্যাঁ, তাহলে 4 ধরনের কার্যকরীমূলক বিদ্যমান। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, সরি বি 4। হ্যাঁ, 4 ধরনের কার্যকরীমূলক বিদ্যমান। ওকে, তারপর আসি, এটা কি? এটা তো বুঝতেই পারতেছো, 3টাই হাইড্রোজেন নাই, তার মানে এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক, 2 ডিগ্রি মানে 2টা হাত ফাঁকা, 2 ডিগ্রি মানে দেখো 2টা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন আছে আর OH, 2 ডিগ্রি অ্যালকোহল বলছে, সিম্পল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, গ্লিসারিনের কার্যকরীমূলক কি? গ্লিসারিন কি জানো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, OH CH, হয়তো যে সাবানে পড়ছো হয়তো। হ্যাঁ, ট্রাইহাইড্রিক অ্যালকোহলকে বলা হয় গ্লিসারিন। তাহলে ওর কার্যকরীমূলক কি হবে? OH। তাহলে কার্যকরীমূলক হচ্ছে OH। হ্যাঁ, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আইআর বর্ণালীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যার কথা মনে আছে? বর্ণালী চ্যাপ্টারে পড়ছিলাম, নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার জেড স্কয়ার, এটা আমরা পড়ছিলাম। ওই তরঙ্গ সংখ্যা দিয়ে আমরা কার্যকরীমূলকের একটা রেঞ্জ বের করি, ওই রেঞ্জের মধ্যে কার্যকরীমূলক শনাক্ত করা যায় আইআর সাহায্যে। তো ওই রেঞ্জটা হচ্ছে যে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার, 1000 থেকে 4000 পার সেন্টিমিটার, এই রেঞ্জের মধ্যে কার্যকরীমূলক গুলো শনাক্ত করা যায় ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এই তো আমাদের লেকচার আজকের মতো এখানে শেষ। তো যে কথাগুলো বলবো, তো প্রথমে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ লেকচারটা শুনছো। তো যেটা করতে হবে ভাইয়া, লেকচারটা একটু ভালো মতো, ভিডিওটা যেহেতু তোমরা পুরোটা দেখছো আশা করি বুঝছো, এবং পাশাপাশি কোয়েশ্চেন গুলো আরেকবার চেক করবা, যে জিনিসটা নিজেরা এখন বুঝতেছো কিনা, বিশেষ করে সিগমা পাই গণনা, সংকরায়নের বিষয়গুলা, সমস্ত জিনিসগুলা ভালো মতো একটু দেখতে হবে। ঠিক আছে? জৈব যৌগ কঠিন কিছু না, আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে নিজেরা একটু একটু পড়তে পারি, জৈব যৌগ আমাদের জন্য একদমই সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই তো, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।